তখন জানি না একটা মেয়ে আসতেছিল। আর আমি আমাদের ওই মুজিবুর রহমান বিল্ডিংয়ের সামনে একটা ডাস্টবিন আছে, হুম, এখন আছে কিনা জানি না। ওই বার্গার খাচ্ছিল, আমি এটা জানছি পরে যেটার নাম বার্গার। হুম। তো ওই খাবারটা কিছুটা খেয়ে ও হচ্ছে উপরে রেখে দিয়ে চলে গেছে। তো আমি দেখলাম যে ওখানে কেউ নাই, আর এত ক্ষুধা লাগতেছিল আর মনে হচ্ছিল যে এই খাবারটা অনেক কিছু মানে ক্ষুধা মিটাবে। বা দেখলাম যে ওই আপুটা অনেক দূর ক্রস করে গেছে এবং ওই রাস্তাটা ফাঁকা। হুম। তা আমি এদিক ওদিক দেখে তখন ওটা উঠাই, তখন খাইছি অর্ধেকটা, অর্ধেকের একটু খাইছিল সে। তো খাওয়ার পর না ভালোই ছিল, গরম ছিল, ও গরম অবস্থায় ছিল। আমি জানি না সে কেন খায় না, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। হ্যাঁ। তো খাওয়ার পর মনে হলো যে ক্ষুধা মিটছে, আমার 100 টাকা বাঁচে গেল। হ্যাঁ। তারপরে ওইভাবে ক্ষুধা, মা মা কিছুক্ষণ পর কল দিল। আমি তখন মা আমাদের, জানে এই গল্পটা? না মাকে বলেছেন? না আজকে আজকের প্রথম। অনুষ্ঠানে সে ফার্স্ট জি, জানবে। মাকে এই সময় মিথ্যা বলতাম। মা যখন জিজ্ঞেস করতো যে দুপুরে কি খাইছিস, আমি তখন বলতাম আজকে মুরগি দিয়ে খাইছি, এবং এখানে ওরা কম দামে পাওয়া যায়। কারণ আমি এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের আরও একটি আনকোড়া এপিসোড। এই যে ভদ্রলোককে আজকে আমি স্টুডিওতে নিয়ে এসেছি, ও আমাকে মেইল করার সঙ্গে সঙ্গে আমার যেটা হয় মোবাইল নোটিফিকেশন চলে আসে। তো আসার পরেই আমি তাৎক্ষণিকভাবে আমি সাধারণত মেইলগুলো পড়ার চেষ্টা করি, খুব যে পারি তা না। তো ওরটা চোখে পড়লো এবং পড়ার পরপরই আমি ওকে রেসপন্স করি। খুব অল্প সময়ে আমি ওকে স্টুডিওতে নিয়ে এসেছি, যেটা আমাকে এত বেশি আম, মনে করেছি যে আসলে গল্পটা অতি দ্রুত মানুষের জানা উচিত এবং বাংলাদেশের সমস্ত মানুষের জানা উচিত, সারা পৃথিবীর মানুষের জানা উচিত। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্র্যান্ডিং বাংলাদেশ মূলত স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের উদ্যোগ, সোশ্যাল মিডিয়া উদ্যোগ। এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রথম এই প্রজেক্টটা নিয়ে আপনাদের সামনে এসছে। আম, এই অনুষ্ঠানটি প্রচার করা হয় স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের ইউটিউব চ্যানেল এবং আর জি কিবরিয়া পেজ সহ ব্র্যান্ডিং বাংলাদেশের পেজে, ফেসবুক পেজ। ওকে, তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি যিনি আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে নামটা একটু বলতে হবে। আমার নাম মোহাম্মদ তাজিল হোসেন, ডাক নাম তাজ। ডাকনাম হচ্ছে তাজ। হ্যাঁ। তাজ আনুমানিক বয়স কত এই মুহূর্তে? এখন 22 শুরু হয়েছে। আচ্ছা, মায়ের গল্পটার সাথে জড়িত তো মায়ের আপনার জীবন? জি। হ্যাঁ। মারা মূলত 5 ভাই বোন, 2 বোন আর 3 ভাই। বীরগঞ্জে থাকতো। বীরগঞ্জে থাকার পর আমার নানা নানির কথা বলতেছি। নানা নানি বীরগঞ্জে থাকতো? বীরগঞ্জে থাকতো। বীরগঞ্জটা কোথায়, কোন জেলাতে পড়ে এটা দিনাজপুরি। দিনাজপুরের হ্যাঁ। মধ্যে? আচ্ছা। হুম। তো ওরা তখন কি করে, তো দিনাজপুর সদর থানাতে চলে আসে। আচ্ছা। তো আসার পর এখানে একজন জমিদার আছেন, উনি হাজি আর কি, সবাই হাজি নামে চেনেন। হ্যাঁ। আমি আমার বাড়ি যেখানে ওখানে আর কি। হ্যাঁ। তো ওরা তখন কি করে, তো সে সময় আর কি বছর মারি কামলা থাকে, আচ্ছা। তো এটা দিয়ে সংসার চলতো না। তো বাচ্চা কাচ্চা অনেক বেশি হওয়ার কারণে আমার মাকে ফের আমার নানা এরকম ভালো মানুষ ছিলেন না আর কি। হুম। তো বিক্রি করে দেয়। হ্যাঁ, কাজের আপনি কাজের আপনার মায়ের কাছ থেকে শুনেছেন এই হ্যাঁ, গল্পগুলো? আমার মায়ের কাছে শোনা সব গল্প। হুম। অনেকবার শুনছি আসলে এই গল্পগুলো। মাকে এরকম 5,000 টাকার বিনিময়ে আরো চাল দিছিল, ডাল দিছিল, ও বিনিময়ে বিক্রি করে দেয়। যার যার জায়গায় ছিল আর কি আশ্রিত আচ্ছা অবস্থায়, আচ্ছা। তারই মেয়ের বাসায় দিয়ে দেয়। তো মাকে তখন ঢাকায় নিয়ে আসে, মার বয়স তখন 5 বছর হবে। তো 7 বছরে বয়সে আবার তাকে আরেক জায়গায় দিয়ে দেয় কাজে, ওটা শেতাবগঞ্জ বলে আমাদের ইয়াতে রংপুর বিভাগেই পড়ে। তো ওখানে দিয়ে দেয়। তো ওখানেও ওই সেম পড়াশোনার কথা বলে নিয়ে যায়। তো ওখানে পড়াশোনা করায় না। তো ওখানেও সেই বাচ্চাকে কোলে নেওয়ার জন্য রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো 7 বছরের মেয়ে আর কতটুকু পারে। তো ওইখানেও মারধর করে। তো মা কী করছে, ওই একদিন কান্না করতে করতে শেতাবগঞ্জ থেকে আমাদের এখানে প্রায় 35 কিলো 40 কিলো দূর, মানে আমার নানিরা যেখানে থাকে, ওই একা একা আমাদের এখানে টাওয়ার আছে টেলিফোনে, ওই টাওয়ারের মাথা দেখে দেখে চলে আসছে ওইটুকু বয়সে। আসার পর নানিকে ধরে কান্নাকাটি করছে যে আমি আর যাবো না, আর কাজ করবো না, আমি যা পাবো তাই খাবো। তো এই মিলে থাকতো। তো ওরা খুব কষ্ট করতো, বৃষ্টির দিনে ছাদ ভাঙে, মানে পড়ে যেত। তো ওরা কেউ থালা ধরে রাখতো, কেউ প্লাস্টিক ধরে রাখতো যেন, তারপরে হ্যাঁ পানির যেন যেন না পড়ে। আর অতিরিক্ত বন্যা হয়ে গেলে ফের ওই যে সাপ উঠে আসতো। 14 বছর বয়সে তখন মানে বিয়ের প্রস্তাব আসে এরকম। আচ্ছা। ছেলে আমার বাবা। তো ডিমান্ড চায় 10,000 টাকা। তখন আমার বাবা গাড়ি চালাইতো, মাইক্রো চালাইতো, মানে বিভিন্ন ড্রাইভিং করতো আর কি। আচ্ছা, মানে বিয়েটা দিয়ে দেয়, টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়েটা যৌতুক দিতে পারে না, 5,000-এর মতো দিছিল, বাকিটা আর দিতে পারে নাই। তো বিয়ের পর মাকে নিয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, রংপুরে নিয়ে যায়। এবং 1 বছরের মাথায় আর কি আমি মায়ের মানে গর্ভে আসি। তো আমার দাদা আর কি, উনি কিন্তু গ্রামের মাতবর ছিলেন। তো আচ্ছা। জায়গা জমি দখল করতো, মানে করতো, পলিটিক্স করতো, রাজনীতি করতো। তো ওনার শত্রু অনেক ছিল। তো উনার এই শত্রুর সুবাদে মানে আমার বাবার আমার মার ক্ষতি করতে চায়, এই সুবাদে মানে সবসময় পিছনে লাগে থাকতো, কোনো না কোনো ক্ষতি করতে চেত। আচ্ছা। ওকে। তো এইভাবে মা যখন আমি গর্ভে আসি,
তখন 6 মাসের মতো, এটা মায়ের মুখে শোনা গল্পটা। তো মা এখনো মানে জানালার পাশে শুইতে ভয় পায়। কেন পায় আমি বলতেছি। জি। ওই দিন রাতের কথা, যে ঘরে শুয়েছিল জানালার পাশেই। তো হ্যাঁ। কোঠার বাড়ি, গ্রামে তো কোঠার বাড়ি। কোঠার বাড়ি কি জিনিস? কোঠার বাড়ি মাটি দিয়ে বানানো হয় আর কি। আচ্ছা, মানে মাটি দিয়ে অনেক মজবুত করে দেয়াল গাঁথা হয়। ওকে। হ্যাঁ, তো জানালা কাঠের থাকে আর কি। হুম। তো কাঠের জানলার সাথে তার বিছানা ছিল, আমার বাবা মা শুয়েছিল। তো আমার বাবা ফের ওই এইসবের কারণে মাথার কাছে রাখতো, ওকে চাকু রাখতো, যেন কোনো বিপদ আপদ না আসে। গ্রামে তো ডাকাত পড়েই, তো এইভাবে রাখতো। তো ওরা কি করছে, যে 7-8 জন ছিল, জানালা খুলে ঢুকে যায় ঘরের ভিতর যেখানে শুয়েছিল। আচ্ছা। ঘরে ঢুকার পরই আমার বাবার হাত পা চেপে ধরে বাবার লুঙ্গি খুলে ফেলে, যেন বের হতে না পারে সহজে। ওকে। হ্যাঁ, আর আমার মা সালোয়ার কামিজ পরে সেই সময়। তো 3 পিস পরেছিল, গলার ওড়না ওইভাবে পেঁচায় ধরে, মুখ চাপে ধরে, দুইজন পা চাপে ধরে মাকে নিয়ে যায়, মানে ক্ষেতের মধ্যে টানে চেনে যায়। মানে ওদের উদ্দেশ্য ছিল মেরে ফেলবে, বাবাকে শিক্ষা দিবে, কারণ গর্ভে আমি আছি, সন্তান মরলে বাবাও ভেঙে যাবে, ছেলে ভাঙলে তার দাদাও ভাঙে যাবে, এরকম তাদের লক্ষ্য ছিল। এটা কার প্ল্যান ছিল? এটা হচ্ছে ওই যে শত্রুদের, আমার দাদাদের। হ্যাঁ, তো এইভাবে আমার মাকে নিয়ে যায়। আর আমার মার তখন স্বাস্থ্য ভালো ছিল, আর ওই অবস্থায় আর কি মানে খুব টানাহাচড়া করছে। আর আমার বাবা বেরোতে পারেনি, কারণ কাপড় খুলে ফেলছিল টানে, এবং খুব মারধর করছিল বাবাকে। আর বাড়িগুলো বলি, ওই এলাকার বাড়িগুলো খুব দূরে দূরে আর কি, মানে এখানে একটা বাড়ি, তো আরো দূরে আরেকটা বাড়ি, মানে ডিস্টেন্স আছে অনেক। আর কারেন্ট ছিল না সেই সময়। তো যে লোক মুখ চেপে ধরেছিল তার এগুলো আছড়ায় আর কি, তার মায়ের নখ বড় বড় ছিল সেই সময়। আছড়ানোর পর চিল্লাচিল্লি শুরু হয়। তখন গ্রামের দূর থেকে যারা বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে, ডাকাত পড়ছে হয়তো কিনা, তো সবাই হেরিকেন নিয়ে যারা ছিল সেই সময় বের হয়েছে। ওই মুহূর্তে ওখানে বিল ছিল, তো মাকে মানে আধমরা অবস্থায় ওরা বিলে ফেলে দিছিল, যেন মরে গেলে, পড়লে তো অবশ্যই মরে যাবে। তো বিলে তো ওই যে গাছের শিকড় থাকে না, বের হয়ে থাকে কিছুটা, তো মা ওই শিকড় ধরে ঝুলেছিল। আর গলায় এতটা ফাঁস দিছিল, যার কারণে ইনস্ট্যান্ট ফুলে যাওয়ার কারণে সে কথাই বলতেই পারেনি যে আমি এখানে এইভাবে ঝুলে আছি। সেটা কিন্তু রাত 2টা থেকে 3টার দিকের ঘটনা। আচ্ছা। তো আশেপাশে ওদেরকে দেখে, তো মানুষজন দেখে পরে চলে গেছে, পালাই গেছে যারা মানে মারতে আসছিল ওইভাবে। তো মা ওইভাবে ঝুলেছিল, তো মানুষ খুঁজছে, বিলের উপর দিয়ে গেছে, আমার বাবাও গেছে, কিন্তু বুঝে নাই যেখানে ঝুলেছিল শিকড় ধরে। তো আমার মা বলতেছিল যে আমার তখন, আমি জানি না আমার শক্তি কিভাবে আসছে, আমার মনে ছিল যে আমি যদি হাত ছেড়ে দেই, তাহলে আমার সাথে আমার সন্তানও এখানে মরে যাবে। হ্যাঁ, তো আমি যদি আরেকটু শক্তি করে ধরে থাকি, কেউ ভোর পর্যন্ত কেউ তো আসবে, কেউ তো দেখবে আলোতে। তো ওই অবস্থায় ভোর আজান পর্যন্ত ওইভাবেই ধরেছিল। তো গ্রামে তো সকালে ভোরেই সবাই কাজে আসে, তো কাজে আসে ওরা দেখছে যে মায়ের ওই যে ওড়না যেটা ছিল ওটা একটু উপরে আছে। তো ওইটা দেখতে পায়, দেখে যে ওইখানে এইভাবেই ঝুলেছিল ধরে সারা রাত ঝুলেছিল, কথা বলতে পারে না, গলা ফুলে গেছে। ওইভাবে নিয়ে আসার পর বাসায় নিয়ে আসার পর আমার বাবা তখন মানে বুঝতে পারে কারা কারা মারছে। তো বাবা বলার পর দেখে এরা অনেক মানে শক্তিশালী প্রভাবশালী, এদের সাথে লাগা যাবে না। মাকে তখন কানে কানে বলে, তুমি পুলিশ আসতেছে, তুমি আর বলিও না যে কারা তোমাকে মারছে। তো মার যে নখের যাদের আশ্রয় ছিল, যে লোকের যে ধরছিল, তার কিন্তু স্পোর্ট ছিল। হ্যাঁ, এটা কিন্তু আমার বাবারই বন্ধু ছিল। তো ওইভাবে থাকার পর ওই যে ভয়টা ঢুকে গেছে, মা আর ওখানে আর থাকে নাই। আমাকে গর্ভাবস্থায় মা তখন আমাদের দিনাজপুরে আমার নানির বাসার এখানে বাড়ি ভাড়া নেয়, আর বাবা তখন এখানে তখন ড্রাইভিং করে। এখানে জন্ম হওয়ার পর যখন আমার 2 বছর বয়স, তখন বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এটাও যে আসলে মারার ছিল কিনা সেটা জানি না। আমার তখন 2 বছর বয়স, আপনার তো কোনো মেমোরি থাকার কথা না। আমি আমার দেয়ালে শুধু তার ছবি দেখছি, এবং সেই ছবিটাও বন্যায় একদিন ভেসে গেছিল। নাই, আমার যখন দাদারা নিতে আসলো মাকে, বাট ওই ভয়ে আর যায় না, যদি আমার মারে ফেলে ছেলেকে। তো ওই ভয় বলছে, না আমি এখানেই থাকবো, আপনারা যদি কিছু দিতে চান তাহলে ওখান থেকে শ্বশুর বাড়ি থেকে পাঠাবেন। হ্যাঁ, আমি এখান থেকে আমার বাচ্চাটাকে কাজ করে হোক, যেভাবে ওকে মানুষ করবো। আর আমার নানি তখন ওখানে যারা ছিলেন, ভালো প্রভাবশালী যারা ছিলেন, তাদের বাসায় রান্নার কাজ করতো। তা আমার মাকেও বললো যে আমিও রান্নার কাজ তোমাকে নিয়ে দেবো। আমার নানি বলতেছিল আমার মাকে, তো তুই রান্না করলে রান্নাটাও আসবে, মাসে কিছু টাকা আসবে, ছেলেও বড় হবে। আচ্ছা, এইভাবে আর কি, মানে আমরা যেটাকে কাজের লোক বলি, কাজের লোক। জি। তো এই অবস্থায় পরে দাদা কিছু 2 বছর পরে দাদাও মারা যায়। এবং আমার দাদি যিনি ছিলেন, উনি বয়স্ক ছিলেন। তো উনি কি করবেন, জায়গা যেগুলো ছিল ওগুলো বিক্রি করে আর কি খাইছে, এবং কিছু জমি দখলে পড়ছে। ছেলে নাই, গার্ডিয়ান নাই, কারা দেখবে।
যখন আমার 5 বছর বয়স, তখন মা স্কুলে ভর্তি করে দেয়। হুম। আলাদা বাড়ি ছিল না আমাদের, Okay. একটাই জায়গা ছিল যেখানে সবাই মিলে থাকতো। থাকে। খড়ের ঘর বানায় সবাই মিলে ওখানে, খড়ের ঘর। একটা ঘরে সব ভাই বোনই থাকে। আচ্ছা, একজনের বিয়ে হয়েছিল, তা সে শুধু আলাদা জায়গায় থাকতো, আলাদা রুমে। বাকি সব ভাই বোন তখনও আর কি একটা এক রুমে। রুমে। ইভেন আমিও আমার মার সাথে ওই একটা রুমে সবাই মিলে থাকতো, একটা মেজ মানে মাটির মধ্যে খড় বিছায়, ওই খড়ের উপর সবাই। সেই সময় কিন্তু ওখানে আমাদের ওখানে আনসার পিডি বা সেখানে ট্রেনিং হয়, আনসার ট্রেনিং নেয়। হুম, তো ওরা কি করে, তাদের লাঞ্চের সময় সরকারি খাবারগুলো খাওয়ার পর অতিরিক্ত খাবার ফেলে দেয়। হুম। তো মারা তখন নিয়ে যায় ওই যে তাদের যে এঁটো ভাতগুলো না, ওগুলো তারা নিয়ে আসতো, নিয়ে এসে ওগুলো নিয়ে এসে ওরা ওগুলো খেত, আচ্ছা 5 ভাই বোন মিলে। এরকম করতে করতে আমি যখন ক্লাস 4-এ পড়ি, হুম হ্যাঁ ক্লাস 5-এ উঠবো আর কি, সেই সময় আমি তখন আমার একটা মামা, যে মামার সঙ্গে আমি থাকতাম আর কি, ওই মামা রাস্তার ধারে ফুটপাতে দোকান, চায়ের দোকান দিছে হুম সেই সময়। তো ওই চায়ের দোকানে আমি যাইতাম, আমিও কাজ করতাম যতটুকু পারি ওইটুকু বয়সে। হুম। তো আমার মাও বাসা থেকে বড়া বানাইতো, গ্রামে যেগুলো বিক্রি হয় ওগুলো, মানে তরকারি জিনিসপত্রগুলো ওগুলো তৈরি করে দিত। তো আমিও করতাম। এরকম করতে করতে শুক্রবার দিন ছিল, হুম যে দিনটাতে আমার জীবনের আর কি অনেকটা মন নেয়। হুম। তো ওই শুক্রবার দিনে আমি হচ্ছে কাজ শেষ করার পর বিকেলে একটু বের হই। তখন আপনি কোন ক্লাসে? আমি তখন ক্লাস 5-এ উঠছি। ক্লাস 5-এ উঠেছেন, হ্যাঁ। সেই সময় বের হওয়ার পর তো ওই ওখানে এলাকার কুকুর থাকে না, তো কুকুর এসে কামড় দেয় কোমরে। আপনার কোমরে? হ্যাঁ, আমার আচ্ছা। কোমরে কামড় দেয়। তো আমি কান্না করতে করতে বাসায় যাই। যাওয়ার পর বলে, মা এভাবে কুকুর কামড় দিছে। তো মা মানে প্রচণ্ড ভালোবাসতো। তো ওইভাবে মানে আত্মহরা হয়ে গেছে যে আমার ছেলে কুকুর কামড় দিছে। তো নিয়ে যায় ওই গ্রামে, ঝাড়ফুঁক করে না ওদের কাছে। তো মা ফের এগুলো টোটকা বিশ্বাস করে না, হ্যাঁ। আমার নানি বিশ্বাস করতো। Okay. পরে আমার বলছে, না এভাবে দেখাবো না, আমি ডাক্তারকে দেখাবো। তো পৌরসভায় তখন তো পৌরসভা থেকে যারা একটু গরিব দরিদ্র তাদেরকে পৌরসভা থেকে ইঞ্জেকশনগুলো দিত, হ্যাঁ। এবং বাচ্চা হিসেবে 60টা ইঞ্জেকশন 14 দিনে দিত। হুম। তো আমাকে এইভাবে 14 দিন দেয়। দেওয়ার পর 15 দিন 16 দিনের দিন আমি মানে তখন ভালো করে হাঁটতে পারতাম না, মানে পেট ব্যথা করতো, নাভিতে দিত। তো হুম হুম হুম। তো আমি 16 দিনের দিন আমি দাঁড়াই ক্রিকেট খেলা দেখছিলাম গ্রামের বাড়িতে। ধান গাড়ার পর বিচন ফেলার পর, বিচন বলে বিচন, হ্যাঁ, চারা, জি, ধানের ওটা- চারাকে বিচন বলে। বিচন বলে। তো হ্যাঁ। ওগুলো অনেক স্লিপি হয় মাটিটা। হ্যাঁ। তো ওইখানে ক্রিকেট খেলতেছিলাম, আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম। ধানের আল থেকে একটু উঁচা হয়। হ্যাঁ। তো ওই ধাক্কা খেয়ে বল ধরতে এসে একটা বন্ধু বল ধরতে আসে, আর আমার সাথে ধাক্কা খেয়ে আমি চিত হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমার মেরুদণ্ডে মানে মাঝখানে কোথাও লাগে, তখন কিছু বুঝতে পারিনি যে আমার আচ্ছা। আঘাত পাইছে আমি। ওকে। তো বাসায় গেছি, ওইভাবে ঘুমাইছে, রাত 2টার দিকে প্রচণ্ড ব্যথা করে মেরুদণ্ডটা। তো অত রাত্রে তো কোনো ডাক্তার নাই। পরের দিন সকালে আমাদের ওখানে একজন ডাক্তার আছেন, উনাকে প্যারামেডিক্যাল করছেন তিনি। হুম। তো উনাকে নিয়ে গেছে, তো উনি বসে যেরকম উনি আমাকে চিনতো, জানতো। হুম তো উনি আমাকে বলছে, সমস্যা নাই, ছেলের একটা পেন কিলার দিচ্ছি, ভালো হয়ে যাবে। হুম। আমার সামনে পরীক্ষা আসতেছে। হুম। তো আমাকে কোমরে ইঞ্জেকশন দেয় একটা। আচ্ছা আচ্ছা। দেওয়ার পর আমি আর রাত্রে এসে ঘুমাইলাম। আর ঘুমানোর পর সকালবেলা উঠে আমার পুরো বডিটা না মনে হচ্ছে নেশা খাওয়ার মতো লাগতেছে, যে আমি মনে হয় নেশা খাইলে ব্যালেন্স থাকে না, হ্যাঁ। যেরকম কথাগুলো ভালো করে বলতে পারছিলাম না। হ্যাঁ। তো ওই অবস্থায় মা বসে, এরকম কেন করতেছে? তো আবার মা আমাকে আবার ওই ডাক্তার কাছে নিয়ে, যে আপনি কি করলেন যে আমার ছেলে আবার এরকম হয়ে এরকম গেল। হয়ে গেল? হ্যাঁ। পরবর্তী সমস্যা নেই, আরেকটা পেন কিলার দিলে আবার ঠিক হয়ে যাবে একদম। পরে আরেকটা এই কোমরে দেয়, এই পাশে একটা দিছিল গত দিনে, তারপরে এটাতে দেয়। হ্যাঁ। দেওয়ার পর আমি ব্যথা চলে যায়, আসে আমি ঘুমাইলাম। সকাল 7টার দিকে আমার স্কুল, মা ডাকতেছে উঠার জন্য, আমি আর বিছানা থেকে উঠতে পারি না। ক্লাস 5-এর ঘটনা। ক্লাস 5-এর ঘটনা। ওকে। তো মা অনেক ডাকাডাকি করতেছে। আমি আপনাদের বারবার বলি, মানে অ্যাড্রেস জি। করছি আবারও, সেটা হলো যে এই গল্পটা যারা এতক্ষণ শুনেছেন বা শোনা শুরু করেছেন তাদেরকে আমি বিনীত রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত শোনার জন্য। প্রত্যেকটা গল্পেই আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, এবং কিছু কিছু গল্পে আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করি। এই গল্পটা সেরকম একটা গল্প। ওকে, বলেন তারপর। জি, তো মা অনেক ডাকাডাকি করছে যে স্কুলের সময় হয়ে গেছে, উঠো। আমি কোনোভাবেই কথা বলতে পারতেছিলাম না, বিছানা থেকে উঠতেও পারতেছিলাম না। মনে হচ্ছিল কেউ মানে ভর করে আছে আমার শরীরের উপর। হুম। তো মা আসে, রাগ করে আসে, টানে নামাইতে গেছে, তখন আমি বিছানা থেকে পড়ে যাই, মানে আমার পুরো বডি তখন প্যারালাইজড। তো মা তখন দেখে চিৎকার করে যে এর কী অবস্থা, এরকম চিৎকার করে উঠছে যে আমার ছেলের কি হলো। পরে আমার মামারা যারা ছিল সবাই মিলে কোনোভাবেই দাঁড়া করাইতে পারতেছিল না আমাকে, আমি পড়ে যাচ্ছিলাম। হুম হুম হুম। মানে আমার সেন্সই নাই, আমার যেদিকে একটা বডি আছে আমার কোনো ইয়াই ছিল না। হুম হুম হুম। পরে ওইভাবে টিপ টিপ বৃষ্টি পড়তেছিল। ওই বৃষ্টির দিনে আমাকে ভেনে করে প্লাস্টিক ঢাকা নিয়ে আমাকে হসপিটালে, সদর হাসপাতাল আছে আমাদের দিনাজপুর সদরই, দিনাজপুর সদর হ্যাঁ, হাসপাতাল। হ্যাঁ। সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরকম এরপরের 7 দিনের ঘটনা আমার মনে নাই। তো ডাক্তার বলছিল যে আমি 7 দিনের বেশি দিন বাঁচবো না।
তো এইটা জানার পর গ্রামে তো খুব কথা তাড়াতাড়ি উঠে, তো বাসায় যে বলে দিছে, গ্রামে বলে দিছে যে ছেলেটা মারা গেছে। তো আমার দাফনের কাপড় কেনা হলো আমার জন্য, সব মানে একটা মানে মুসলিম ধর্মে আর কি দাফন কাজের জন্য যা যা দরকার সবাই তাদের রেডি কাজ, তাদের কাজগুলো নিয়ে ব্যস্ত। ও তো সে ছেলে এখনো বসে আছে আমি আপনার না, সামনে। সেটা তো অবশ্যই। জি, তো দাফনের কাপড় টাপড় সব সব কেনা হয়েছিল সে সময়, এবং সবাই কান্নাকাটি জুড়াই দিছে যে মারা গেছে ছেলেটা। তো নেওয়ার পর 7 দিনের দিন আমার সেন্স ফিরে, হয়তো আল্লাহ চাইছে। তো তখন শোনা যে আসলে ঢাকা বা রংপুর, মানে আমরা কখনোই মানে আমার মামারা কোনোদিন ঢাকার দিকেও আসে নাই, রংপুরের দিকেও যায় নাই। তো তারপরও মার যত গরু ছাগল ছিল, ওই আমাদের বাড়ি ভিটা ছিল মায়ের করা, হুম। ওগুলো সব বিক্রি করে আমার ওগুলো পুঁজি করলো। করার পর আমাকে তখন ঢাকায় নিয়ে আসা হলো। আমার মা ছিল সাথে, আমার বড় মামা ছিল, আর আমাকে নিয়ে আসলো। হুম। আনার পর পিজি হসপিটাল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হসপিটাল, ওইখানে নিয়ে আসে। ওখানে ভর্তি নেয় না, বলছে আচ্ছা। এই পেশেন্ট তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। আমার কিন্তু দম বন্ধ হয়েছিল তখন। ঢাকা আসার পর আমি অক্সিজেন পাচ্ছিলাম না। ওহো। এখন বুঝি যে সেটা অক্সিজেনের অভাব ছিল, মানে তখন আমার মনে হচ্ছিল যে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার এরকম। হুম, হুম। তো ডক্টর বলছিল যে, ডাক্তার তো না, যারা এডমিশন নেয় তারা বলছে যে এই পেশেন্ট কিছুক্ষণ পর মারা যাবে, একে নিয়ে কি হবে। এগুলো আপনার সামনেই হচ্ছে? আমার সামনে হচ্ছে, আবার আমি দেখতে পাচ্ছিলাম যে আমার মা ওই তাদের হাত পায়ে পড়তেছিল যে আহা, আমার ছেলেটাকে নেন, আমার একমাত্র ছেলে। আমি এগুলি স্টিল শুনতেছিলাম, মানে আমার আহা। শক্তি ছিল না, কিন্তু আমি বুঝতেছিলাম মাই ভাই বলতেছিল যে হাতে পায়ে ধরে যে, ডাক্তার আমার একমাত্র ছেলে, আমি এই ছেলের জন্য বিয়েও করি নাই, কিছুই করি না, আমার কেউ নাই, ওহো। তো একে বাঁচাইতেই হবে এরকম। তো ওই সময় কি হলো, আমাদের এলাকারই একজন আছেন যিনি একজন ডাক্তারের, পিজি হাসপাতালের একজন ডাক্তারের ড্রাইভিং করে। হুম। তো উনাকে আমার মামা কিভাবে জানি খুঁজে বের করছে যে এখানে আছে মনে হয়। হুম। তো আমাকে খুঁজে বের করার পর উনি বললো যে উনি যে ডাক্তার গাড়ি চালাতো উনার দ্বারাই কথা বলায়, তখন রিকোয়েস্ট করলো যে রুগীটাকে নেন, মারা যাবে হুম। এটলিস্ট মায়ের সান্ত্বনাটা আর কি পাবে যে ভর্তি নিছে। তো উনার রেফারেন্সে তখন আমাকে অ্যাডমিট করে। আমি তখন ভালো করে ধরে বসলে, হুম। বসাই দিলে আমি বসতে পারি, খাওয়াই দিলে খেতে পারি, আচ্ছা, কথা আচ্ছা। ভালো করে বলতে পারি। কিন্তু তখনও আমার কিন্তু লোয়ার লিম্পে কাজ করতো না, মানে আমার নিচের পার্ট, বডি, এবং আমার যে পা আছে আমি এটা সেন্স বুঝতেন ছিল না? না, আচ্ছা। না কোমর থেকে, কিন্তু কোমর থেকে নিচ কোমর থেকে। পর্যন্ত আপনি এবং কোথায় আছে হাতও ছিল তখন, কিন্তু হাতও তখন আমি খুব একটা ভালো কাজ করতো খুবই না? একটু ভালো করে কাজ করতো না। তো এইভাবে তারা ডক্টর ডাক্তার ফাইন্ড আউট করেছিল কি মেরুদণ্ডের হ্যাঁ, প্রবলেম? মেরুদণ্ডের প্রবলেম ছিল। এবং সেই সময় যারা ইন্টার্ন করতেছিল আমার এমআরআই করার পর তখন বলে যে ডক্টর আমাকে পেন কিলার দিছিল সেটা দুইটা কারণে হতে পারে। সেটা এক্সপায়ার হয়ে গেছিল ও। এক, আর এক হচ্ছে সেটা অতিরিক্ত বয়সের কারো দিছিল। তারপর তো 7 দিন চিকিৎসা করার পর ডাক্তার বললো যে এখানে আর এর বেশি ইমপ্রুভ হবে না, হুম। একে নিয়ে গিয়ে জাহাঙ্গীরনগরে সিআরপি আছে যেটা ফিজিওথেরাপি দেয়, ভালো কিছু ইমপ্রুভ হয় তাহলে ওখানেই হবে, এখানে আর হবে না, মানে আচ্ছা। মেডিসিন দিয়ে এখন আর তার বেশি একটা উপকার হবে না। হুম। তো মা তো তখন সেটাও জানে না। এই মুহূর্তে কিন্তু মামা, যে বড় মামা গেছিল, সে কিন্তু গ্রামে চলে আসে, তারও পরিবার আছে। রাইট। কতদিনই বা ওখানে থাকা যায়? কদিন থাকবে এখানে, এবং হুম। খরচও হচ্ছিল অনেক। হুম। তো এই মা তখন কি করলো যে আমাকে নিয়ে তখন সাভারে সিআরপিতে আসলো। তো হুম। আমাকে মূলত পিজি হাসপাতালের ডক্টর মিজানুর রহমান, তিনি তখন চাইল্ড স্পেশালিস্ট ছিলেন। আচ্ছা, উনি হচ্ছে অধ্যাপক ছিলেন আর কি, নিউরোলজিস্টের। আচ্ছা। তো উনি তখন এটা আমার সব জিজ্ঞেস করলো, মাকে বললো যে আপনার ওর বাবা কি করে। মা সব খুলে বললো যে আমাদের এরকম। তখন ডাক্তার বুঝছে যে আমাদের আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। তখন উনি তখন একটা লিখে দিল, রিকমেন্ডেশন লেটারের মতো, বা ওই যে রিকোয়েস্ট লেটার আর কি, যেটা সিআরপিতে পাঠালো যে আমার এটা দেখাইলে কিছু টাকা তারা কম নেবে, কারণ এখানকার চিকিৎসা অনেক কস্টলি, ফিজিওথেরাপি অনেক কস্টলি। তো ওইটা দেখানোর পর এখানে ডেলি 500 টাকা করে নিত, কিন্তু ওরা আমাকে ওই দেখে, স্যারের লেটার দেখে, তখন আমাকে তখন 300 টাকা করে ডেলি পার ডে তারা নিত শুধু ফিজিওথেরাপি দিতে, কিন্তু রুম ভাড়ার টাকাটা মাফ করে নেয়। রুম ভাড়ার টাকা লাগতো ডেলি 100 টাকা করে, মাসে 3000। মার কাছে কিন্তু বেশি টাকা ছিল না সে সময়। তো মা টানা এক মাস চিকিৎসা দেওয়ার পর আমি তখন ধরে 5-6 পা বাচ্চা, ছোট বাচ্চা যে একটু ঠুকঠাক করে হাঁটতে পারে, ওরকম। আমি ওরকম করে পারি, কিন্তু পড়ে যায়, ছাড়ে দিলে আমি পড়ে যাই একদম বাচ্চার মতো। ওই তারপর 1 মাস 10 দিন হয়ে গেছিল, 10 দিনের টাকা বাকি পড়ে গেছিল। পরেও তখন ওরা ওখান থেকে বের করে দেয়। কোথা থেকে বের করে দেয়? সিআরপি থেকে। সাভারের CRP থেকে? হ্যাঁ, যে তা আমরা আর এত করতে পারবো না। তো ওখানে নাকি অনেক সুযোগ আছে, তখন তো আমরা জানতাম না যে অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করলে হয় না। আমার মা তো এত শিক্ষিত ছিল না। তারপরে মা বললো যে এখানে আর হবে না, আমরা চলে যাই বাসা, আল্লাহ কপালে যা রাখছে। মা তখন দিনাজপুরে নিয়ে আসে, মানে আপনাদের বাড়িতে? গ্রামের বাড়িতে নিয়ে আসে। তো আমাকে পরে ঘরের মধ্যেই রাখলো। আর বলছিলাম আমাদের ঘর ওরকম ভালো ছিল না, খড়ের ঘর ছিল।
তো ওই ঘরের মধ্যে শুয়ে থাকতাম, বের করারও ইয়া ছিল না, মা কাজে যেত, কারণ খাওয়াবে কে। তো সারাদিন এরকম করে টানা 6 মাস বিছানায় ছিলাম। হ্যাঁ, প্রসাব পায়খানা সবই বিছানার মধ্যেই ছিল। এবং মা মানুষের বাড়িতে কাজ করে এসে মা এগুলো আসে clean ওটা করতো। মানে তার কাজটুকু করতো। আর আমি তখন কান্না করতাম, অনেক প্রচুর কান্না। আমি তখনও কিন্তু ওই বয়সে বুঝতাম না যে আমার সাথে কি হইতে যাচ্ছে সামনে, আহা, এবং আমি আসলে কোন পরিস্থিতিতে এখন পড়ে আছি। হুম, সবাই আমার বন্ধুরা যারা সহপাঠী ছিল, আহা, ওরা বিকালবেলা সবাই করে খেলতো। ওরা খেলতেছিল, আর আমি ঘরে শুয়ে শুয়ে এইভাবে আছি। আহা, আর সবাই আশেপাশে অনেকে ভয় পাইতো, বন্ধুরা যারা ছোট ছোট, ওরা মনে করতো আমার না কত বড় একটা অসুখ হয়েছে। তো তাদের বাচ্চা কাছেও আসতে দিত না আমার বাসায়। ওহো, তো আমি এইভাবে একটা পর্যায়ে একাই ঘরে থাকা শুরু করলাম। 6 মাস যাওয়ার পর ঘরের পরিবেশটা এরকম ছিল যে জানালা একটু ছিল, জানালার সামনে ঝোপঝাড় ছিল, আলো ভালো করে প্রবেশ করতো না, এমনকি আকাশ দেখা যেত না। তো 6-7 মাসের দিকে আমি প্রচণ্ড কান্না করে মা বাসায় আসতাম, মাকে বলি যে তুমি অ্যাটলিস্ট আমাকে আকাশটা তো দেখাও, এখন কেমন হয়েছে। হ্যাঁ, সেই বিকালবেলা মা আসে, যখন সূর্য অস্ত যাবে সেই সময় কলে করে তখন নিয়ে আসে, একটা ইয়ার মাচার মতো বসার আছে, ওখানে বসায় দেয়। বসায় দিয়ে তখন দেখি যে তখন ওই যে বাতাসটা বইতেছিল, আর গরমের সিজন, আমের মূলের গন্ধগুলো যাচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আমি মনে হয় একটা নতুন জগতে আসছি। এতদিন ভালো ছিলাম তখন, কিন্তু এগুলো খেয়াল হয় না যে আসলে আমি এরকম পরিবেশে বড় হয়েছি, এটা বাতাস বইতেছে। এক্স্যাক্টলি। এটা অনুষ্ঠানে অনেকবার আসছে, এই অনুষ্ঠানে যে আপনি একটা মানুষ সুস্থ আছেন। অনেক মানুষ আমাকে এসে গল্প বলে, ভাইয়া জীবনে কিছু করতে পারলাম না, কিছু হলো না জীবনে, এটা নাই, ওটা নাই, এটা নাই, এটা নাই। আমি শুধু তাদেরকে বলি, আপনি সুস্থ আছেন, আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, দ্যাট মিনস আপনার যে কত বড় অ্যাসেট এখন পর্যন্ত আল্লাহ আপনাকে দিয়ে রাখছে। যাদের নাই তারাই আসলে বোঝে। বলেন তারপর। বসার পর ওখানে মা তখন একটু খাইতে দিছে, খাবার খাইতে দিছে, ওই নাড়ু বলে গ্রামে, মুড়ি দিয়ে বানায়। হুম। তো খাওয়ার পরে কিছু মুড়ি পায়ে পড়ে গেছিল, আমি তখন হাফ প্যান্ট পরে থাকতাম। হুম, তো পায়ে পড়ে যাওয়ার পর আটকে গেছিল। তো আটকে যাওয়ার পর ওখানে পিঁপড়ে খায়ে ওই জায়গাটা, মাংসটা আর কি ইয়া করে ফেলছে। আপনি টের পান না, যেহেতু অনুভূতি আমার নাই। তো অনুভূতি নাই। হুম, পরে মা আসে, দেখে যে ওখানে মানে পিঁপড়া গোল করে খাইছে, মাংসটা মাংসটা বসে। সহ খাইছে। তো পরে খাওয়ার পর আমি তো বলতে পারি না, মা তো দেখে আবার কান্নাকাটি করছে, শুরু করে দিছে যে আমার ছেলে বোধহয় আর ভালো হবে না, এরকম করে কান্না করছিল। তো মা বলছে আসলে কি সে বুঝে পায় না। তখন মা গরম দুধে ছিল, ওই গ্লাসটা আনে, বসে যে দেখি বুঝতে পারো কিনা। তো একটু বসায় দেয়, তাও আমি বুঝতে পারি না। তো দেখি আমি মাকে বললাম, মা আমি দেখি দেই। তো আমি ধরেছিলাম, বুঝতে পারি না। তো ধরে যাওয়ার পর পুরো জায়গাটা ফোসা পড়ে গেছে, তাও আমার সেন্স ছিল না। এবং ওর পরে ওটা ঘাও হয়ে যায় অনেক। এই পায়ে গরম গ্লাসের ফসা পরে ঘা হয়ে যায়, আর এই পায়ে হচ্ছে ওই যে পিঁপড়া। পিঁপড়া খাওয়ার পর। তারপরে ডাক্তারকে বললো, যখন আমাদের দিনাজপুরে যে ডাক্তার ছিলেন দেখতেন তখন, ওই ডাক্তারকে বললো যে আমার ছেলের কি কোনো এরকম কেন। তখন ডাক্তার বললো কি ডায়াবেটিস হয়েছে কিনা চেক করার জন্য। তো দেখলো যে না, আমার ডায়াবেটিস না, ওই যে আমার যে মেডিসিনগুলো যেত শরীরের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, ও গ্লুকোজ দিত অনেক, তো আমার হ্যাঁ। প্রসাবগুলো যেখানে ফেলতো সেখানেও পিঁপড়া জমে থাকতো। তারপরে ওই যে বের হওয়ার ইয়া ছিল, ওইটাও বন্ধ হয়ে যায়। পরে আর মা আর বের করে না, যে বের করলে এটা খাবে ওইটা খাবে, মানে বের করলে পিঁপড়া খেয়ে ফেলবে। পিঁপড়া খেয়ে ফেলবে। তো মানে মা চাচ্ছিল সবসময় বাচ্চাকে বাঁচাইতেই হবে, বড় করতেই হবে। তো ওই বয়সেও মায়ের কিন্তু বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু রাইট, হ্যাঁ। আমি তখন শুনতাম, যখন আসতো মা তখন বলতো যে না, বিয়ে করার পরে একজন স্বামী আমার মাথার ছাদ হয়ে দাঁড়াবে, এই ছেলেও একদিন ছাদ হয়ে দাঁড়াবে, সে দাঁড়াতে না পারুক কোনো না কোনোভাবে দাঁড়াবে। মায়ের এই বিশ্বাসটুকু ছিল। আর আমি ঘরে কান্না করতাম। লেখাপড়া তো একদম। প্রশ্নই ওঠে না। লেখাপড়া তো তখন প্রশ্ন না, তখন তো আমার জীবন নিয়ে টানা 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 চলতেছে। হেঁচড়া চলতেছে। কোন ক্লাসে তখন আপনি থাকার কথা? তখন 5-এ চলতেছিলাম, 5-এ 5 এ শুরুতে এরকম চলতেছিল, হয়েছিল শুরুতে আমার। এরকম হয়েছে। আচ্ছা, হ্যাঁ, 5-এ তখন স্কুলের বন্ধুরা মাঝে মাঝে আসতো, তারাও আসা বন্ধ করে দিছে। এই বললাম, অনেকে মনে করতো যে এটা কি না কি রোগ হয়েছে, ছোঁয়া আছে কিনা। ছোঁয়া আছে কিনা। আর গ্রামে অনেক বেশি প্রচলন আছে হুম, এগুলোতে। হুম, তো আমার সাথে আমার একটা খালাতো বোন, যে আমার মার বললাম যে বড় বোন, হুম, মা বোনের মধ্যে ছোট ছিল, তার মেয়ে আমাদের সাথে পড়তো। হুম, তো তার পড়াশোনা তো নর্মাল চলতেছিলই। হুম। তো সে আসতো, সে আমাকে বলতো ভাইয়া দেখ এটা হচ্ছে, এটা এটা ওটা এটা ভেবে পড়াইতো, আমার সাথে সময় কাটতো, ও আমার সাথে অনেক সময় কাটাইছে। মানে ও আপনাকে স্কুলের পড়াগুলো ও আপনাকে দেখা হ্যাঁ, দিত। দেখাতো, এবং স্কুলের গল্পের বইগুলো আমাকে পড়াইতো, সময় কাটতো ওর সাথে আমার। এবং আমি ওগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম, আমার ভালো লাগতো। এবং ও একদিন আসলে আমার মন খারাপ লাগতো যে আজকে আসে নাই। তো এইভাবে করতে করতে ওর মানে ম্যাথগুলো আমি করতাম। ও কী করতো, আমার দ্বারা অনেক মতন হাত কাজ করে। হুম। ওর বাড়ির কাজগুলো আমি করে দিতাম, হোমওয়ার্কগুলো দেখে দেখে করে দিতাম। আমার কিন্তু তখন মানে প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাই, আচ্ছা। একদম বন্ধ। 6-এ তখন একটু করে 1 বছর পরের কথা, তখন কিন্তু চিকিৎসা বন্ধ, শুধু মেডিসিন চলে। হ্যাঁ। কারণ ফিজিওথেরাপি দিতে তখন অনেক কস্টলি, তখন ওটা আর দিতে পারতো না। আচ্ছা। মা যেগুলো শিখে গেছে কীভাবে ফিজিওথেরাপি দিতে হয় হাত দিয়ে,
তার হাত দিয়ে আমার পাগুলো একটু মাসাজ করে দিত, ইয়া করে দিত। এরকম করতে করতে 1 বছরের দিকে আমি ধরে ধরে দেয়াল ধরে ধরে বাথরুম পর্যন্ত যেতে পারি, হাঁটে যেতে পারি, কিন্তু ওই যে উঠা বসা এগুলো পারেন না? না। হুম। 1 বছর ইমপ্রুভ এটা। হুম। তখন মা বলতেছিল এখন যেহেতু একটু করে পারতেছে তাহলে আল্লাহ হয়তো আর একটু দিবে, ইমপ্রুভ করবে। তো হুম। মা তখন কি করলো, ওই যে একটু করে জমায় টাকা জমাইতো, ধরেন মাসের টাকা 3,000 আসতো, ওইটা প্রতিদিন 200 টাকা করে দিয়ে টানা 1 মাস আমার ফিজিওথেরাপি ওই ডাক্তারের দ্বারা দিত, প্রফেশনাল যারা দিত। হুম। এভাবে শেষ হয়ে যেত, দেন আবার 1 মাস কাজ করতে আবার দিত, এভাবে গ্যাপ পরে করে গেছে, মানে আমার চিকিৎসাটা প্রপার হয়নি। প্রপার হয়নি, তো ও মানে স্কুলে যাওয়ার তো সুযোগই না, হয়নি। সুযোগ হয়নি। আর আমি তো তখন ওই অত দূর হাঁটতেও পারবো না। আর পরীক্ষা আমার- টরীক্ষা দিতে পারতেন? না, আমি তখন প্রাতিষ্ঠানিক পড়াশোনাই বন্ধ আমার, ফুললি অফ? ফুললি অফ। ক্লাস Okay. 5 থেকে একদম ওই আমি 5 পাসও করি নাই, হুম। 6এও 7এও আমার টোটালি বাসাই। হুম। 3 বছরের দিকের কথা। হুম। তো আমার এই বোন তখন আমাকে আসে বললো, দেখ এটা বীজগণিত হয়, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার বলে, এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলে। হুম। ওই প্রথম ইন্ট্রোডিউস করাইছিল, দেখ এটা হলো এটা। তো ওর বাড়ি কাজগুলো করে দিতাম, তখন আমি এগুলো বুঝতাম যে আসলে এগুলোর সূচিপত্র দেখলে দেখলে বোঝা যায় যে এই হুম। ম্যাথগুলো মনে হয় এমনি হয়। হুম। এরকম করতে করতে মা তখন বললো যে তুমি পড়তে পারো? আমি বললাম, হ্যাঁ পারি। তাহলে তুমি কি পড়বে? আমি তোমাকে ভর্তি করে দেই। মা বলতেছিল, আমি বললাম হ্যাঁ পারবো না কেন, তুমি যদি দিতে পারো আমি পড়তে পারবো। তখনও কি মানুষের বাসায় কাজ করে মা? তখন মানুষের বাসায় কাজ করে, কিন্তু তাদের এই সামর্থ্য ছিল না যে আমাকে রিক্সাতে করে স্কুলে দিয়ে আসবে, আমার আবার পিছনে নিয়ে লোক আসবে। থাকবে, নিয়ে আসবে, এইটার জন্য কেউ ছিল না। হুম। আর আমার যেহেতু ভাই বোন আর নাই, তো কারো ওপর একদম মানে কেউ ছিল না হেল্প করার মতো। তো মা তখন আমাদের এখানে একটা গ্রাম্য স্কুল আছে, যেটা উত্তর গোসাইপুর আদর্শ হাই স্কুল। কি নাম? উত্তর গোসাইপুর আদর্শ হাই স্কুল। উত্তর গোসাইপুর আদর্শ হাই স্কুল। হ্যাঁ, জি। হ্যাঁ। ওই স্কুলে তখন নিয়ে আসলো, ওই স্কুলের কিছু শিক্ষক আর কি আমাকে আমার কথা শুনে আমাকে দেখে আমাকে আর ভর্তি নেয় না। আচ্ছা। বলে না, এই এই এ কিভাবে আসবে, রেগুলার স্কুল ক্লাস না করলে, ফেল করলে আমাদের রেপুটেশন নষ্ট হবে। হুম। দ্বিতীয়ত আশেপাশের বাচ্চাদের ইফেক্ট ফেলতে পারে, বাবা মা এটাকে খারাপভাবেও নিতে পারে তাদের। তো আমার এলাকার একটা আপু ছিল, আন্টি ছিল, ওনার নাম শিলা আর কি। তো উনি তখন মানে পড়াশোনা করতেন, তো উনি গ্রামের আর কি একটু শিক্ষিত। তো উনি তখন ওনার কাছে গিয়ে স্কুলে গিয়ে রিকোয়েস্ট করে যে ছেলেটাকে নেন, সে পড়তে চায়, হুম। আপনারা যদি শিক্ষক হয়ে না সুযোগ দেন তাহলে কে দেবে। তার ওই কথাতে তখন আমাকে ভর্তি নেয়। এবং আমার কিন্তু প্রাতিষ্ঠানিক তখন সার্টিফিকেট ছিল না যে দেখায় নিবে। আমি তখন কি করি, যে একটা স্কুল ছিল, ওই স্কুল থেকে একটা সার্টিফিকেট উঠায় ক্লাস 8-এর, তখন ওই দেখায় আমাকে ভর্তি নেওয়া হয় আচ্ছা। ইয়াতে। তো ওই স্কুলে ভর্তি নিলাম, তো আমি তো আর ক্লাস করতে পারি না। তো আমি ওই যে বসে থাকতাম ধরে ধরে দেয়াল ধরে ধরে, মা তো কাজে চলে যেত, হুম। দেয়াল ধরে ধরে আমার বাড়ি তো গ্রামে, আর শহর স্কুল শহরের দিকে। হুম। তো যদি রোডেও যেতে হয় রিক্সার জন্য, তাও কিন্তু 1 কিলোমিটার হাঁটতে হয়। ও। তো আমি তো এত ক্ষমতা আমার নয়। হুম। তো আমি তখন বসে থাকতাম রাস্তায়, যে কাঁচা রাস্তা দিক দিয়ে শহরে যায়, ওই রাস্তায় বুঝতাম কেউ সাইকেলে করে কেউ যাচ্ছে কিনা, সাইকেল নিয়ে কেউ যাচ্ছে কিনা। তো সাইকেলে তখন মানে কেউ ভয়ে নিতে চায় না, যদি সাইকেল থেকে পড়ে পড়ে যায় যায়। হ্যাঁ, তখন আরেক সমস্যা। এই মোটরসাইকেলে তো প্রশ্ন আসে না, কেউ নেয় না। হ্যাঁ। তো রিক্সাওয়ালা গেলে তখন ভাড়া দাবি করে, তো আমার যাওয়া হয় না। তো এরকম করে একটা ভাইয়া ছিল ওখানে, ওই ভাইয়া হচ্ছে মানে রাইস মিল নিয়ে কাজ করে। তো ও কী করতো, যাইতো সাইকেল নিয়ে। তো ও সাহস করে আমাকে নিয়েছে যে চল আমি তোকে নিয়ে যাবো। ও পড়াশোনা করার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারেনি, তো ও বুঝতো যে পড়াশোনাটা কী জিনিস। তো বললো যে তুই যদি পড়তে চাস তাহলে আমি তোকে নিয়ে যাবো রেগুলার এইভাবে সাইকেলে করে। আচ্ছা। আমি এই টাইমে যাই, কিন্তু ওর সমস্যা ছিল ওদের কি ডে নাইট শিফট চেঞ্জ হয় সাপ্তাহিকে, আচ্ছা। মাস 7 দিন ডে 7 দিন নাইট। হুম। তো ওই 7 দিন যাইতে পারতাম, 7 দিন যেতে পারতাম না। এইভাবে করে আনার সময় কে নিয়ে আসবে, সে তো দিয়ে আসতো। আনার সময় সেমভাবে বসে দেখতাম, স্কুল ছুটি হতো 4টা বেজে যেত বা কোনো দিন 2:30 বেজে যেত, আমার আস্তে আস্তে রাত হয়ে যেত। কারণ কেউ যদি যায় ওই দিক দিয়ে ক্রস করে, আর মা আসতো সন্ধ্যার দিকে, আসে আমাকে নিয়ে যাবে কীভাবে। মাও মনে করতো যে হয়তো কোনো না কোনোভাবে সে পৌঁছাবে, কারণ মারও ওই শক্তি ছিল না, আসে আমাকে আবার কীভাবে এত দূর থেকে নিয়ে যাবে। কাউকে না কাউকে মা ওই এলাকার কাউকে না কাউকে জিজ্ঞেস করতো যে আমার ছেলেটাকে একটু নিয়ে আসো গিয়ে, যে ওখানে বসে আছে, কাউকে না কাউকে কতজনের বাসায় যে গেছে। আহা। বিরক্ত হইতো অনেকে যে এই ছেলেকে যারা নিয়ে আসতে যাবে তারা ধরেন কাজ করে, সবাই বিজি, কে নিয়ে আসতে যাবে। এরকম করে সন্ধ্যা হয়ে যেত, রাত হয়ে যেত। তারপরে কোনো দিন মাও নিয়ে গিয়ে কলে করে অনেক দূর নিয়ে আসছে। নিয়ে আসার পর কারো সাইকেল পাইছে, ওটাতে বসায় মা ধরে ধরে নিয়ে আসছে। তো মা দেখলো যে এই ছেলেকে সাইকেলে বসানো শেখাইতে হবে। তো মা কী করতো, খুব সকালবেলা করে উঠে, আমার একটা মামাতো ভাই আছে, ওই বড় মামা, যে মামার কথা বলছিলাম যে আমাকে নিয়ে আসে, ওর নাম সজন, সে তখন আমাকে ওই সাইকেলে বসানো শেখালো, যে দেখ এইভাবে বসতে হয়। আমি দুদিকে পা দিয়ে বসলে আমার এগুলো প্রচণ্ড ব্যথা করতো। এইটুকু সেন্স আসছিল, আমার সেন্সটা এইভাবে যাচ্ছিল, একটু করে বাড়ছিল। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে সেন্স যাচ্ছিল,
নিচে একদম নাই, কিন্তু এই দিক থেকে একটু একটু পাচ্ছিলাম। হুম তো এগুলো বসলে এগুলো ব্যথা করতো, তখন বুঝতাম যে এখানে ব্যথা হয় আমার। হুম তো ওরা তখন, আমার ওই মামাতো ভাই, আমার মা খুব ভোরে কাজে যাওয়ার আগে আমাকে সাইকেলে বসানো শেখালো, যে এইভাবে দেখো সাইকেলে বসতে হয়, এইভাবে পা দিয়ে তখন আপনি বসতে হয়। ক্লাস 8-এ পড়েন? ক্লাস 8-এ ভর্তি Okay. করানোর পর। ওকে। তো ওইভাবে তখন আমার সাইকেলে যাইতে আসতে আমার আর ভয় লাগে না। হুম তো এরকম করতে স্কুলের একটা বন্ধু হলো যে খুব ভালো, তার সাইকেল ছিল নিজের। ও এত ভালো ছিল যে আমার জন্য তো কি করে সাইকেলে পা রাখার জন্য, আমার তো পা ভালো করে রাখতে পারি না, পড়ে হুম। যেত। হুম তো ওই পা রাখার জন্য একটা প্লেট লাগাই নিল তার সাইকেলে, যে আমি তোকে আজকে থেকে নিয়ে আসবো। কি নাম ওর? এটা আলকাহার নাম। এই 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 কন্ট্রিবিউশন যারা করেছে আপনার জীবনে, ওদের নামগুলো জি, আপনি এখানে জি, বলবেন, আমি অবশ্যই। এবং নামগুলো প্রচার করতে চাই। জি, এখানে একটা কথা বলি, অনেকদিন আগে আমি একটা কবিতা পড়েছিলাম। কবিতাটা এরকম ছিল যে আমরা পৃথিবীতে সেই সব মানুষদের কি মনে রাখি বা স্মরণ করি যাদের অ্যাচিভমেন্টের জায়গাটা চোখে দেখা যায়, যাদের অ্যাচিভমেন্টের জায়গাটা ভেরি রিমার্কেবল। কিন্তু যেই মানুষটা এই ছোট ছোট এই যে উদাহরণগুলো ও দিচ্ছে না, যে সাইকেলে করে নিয়ে যেত, সাইকেলের একটা প্যাডেল বানিয়ে দিল, এই রকম অনেক মানুষ আমাদের জীবনে আছে, কিন্তু এই মানুষগুলোকে আমরা স্মরণ করি না। এই মানুষগুলো, যেমন ধরেন আপনি বাসে যাচ্ছেন এবং বাসের দেখা গেল যে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন, কেউ একজন হঠাৎ করে উঠে সিটটা ছেড়ে দিল। আপনার কাছে মনে হতে পারে এটা খুব ন্যূনতম স্যাক্রিফাইস, কিন্তু এটা যে কত বড় স্যাক্রিফাইস, কত বড় মন মানসিকতার হলে এটা করা হয়। এই মানুষগুলো অসাধারণ মানুষ, এই মানুষগুলোকে আমাদের সবসময় স্মরণ করা উচিত, তাদের জন্য প্রে করা উচিত। জি, তারপরে কি হলো? তো ক্লাস 8-এর পর তো তখন ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউট হয় যে সায়েন্স পড়বে না আর্টস পড়বে। তো স্কুল থেকে আমাকে আর সায়েন্স দিবে না। আমি যাই স্যারকে মানে রিকোয়েস্ট করলাম, স্যার আমি আপনার মাথা কোনোদিন নিচু হইতে দেবো না, আপনাদের স্কুলের প্রতিষ্ঠানেরও মাথা কোনোদিন নিচু হইতে দেবো না, আমি পড়বো, আমার বিশ্বাসটা আছে আমার প্রতি। আপনি সায়েন্স নিয়ে পড়বেন? জি, আমি মানে সায়েন্স আপনি নিয়ে নিজে পড়বো। থেকে কেন সায়েন্স নিয়ে পড়তে হবে, এরকম কেন আগ্রহ ছিল? কারণ সায়েন্স নিয়ে পড়ার উচিত ছিল, মার ছোট থেকে আমার ওই ছোট থেকে স্বপ্ন ছিল, মার ছিল যে ছেলেকে বড় কিছু বানাবে। যে আপনার মনে হ্যাঁ, হচ্ছে সায়েন্স নিয়ে সায়েন্স পড়লে নিয়ে সেটা পড়লে সম্ভব। বড় কিছু করতে পারবো। তখন তো হুম। এতটা আইডিয়া ছিল না যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়লে আসলে এসব পাওয়া যায়, এসব হুম, পাওয়া যায়। হুম, তো দিল, কিন্তু তখন হায়ার ম্যাথ দিবে না আমাকে। সায়েন্সে পড়তে গেলে হায়ার ম্যাথ পড়লে আরো ভালো কিছু করা যায়। হুম, তো হায়ার ম্যাথ দিবে না, কারণ হায়ার ম্যাথ পড়তে গেলে তোমার আরো টিচার লাগবে। আমাদের স্কুলের টিচার সংখ্যা অনেক কম, হুম। তোমার জন্য তো এখন আমাকে আলাদাভাবে আবার টিচার দিতে হবে। টিচার দিতে হবে, সেটা সম্ভব না। হুম। আমি বললাম, স্যার আমি পারি ম্যাথ। তখন আমাকে বললো, তুমি কি কি ম্যাথামেটিক্সের টার্ম পারো না পারো, তুমি আমাকে দেখো, বলো। তখন ওই যে আমি যে পড়ছিলাম, আমার খালাতো বোনে শেখাইছিল, ওর অনেক অনেক সূত্র মনে ছিল, অনেক অনেক টার্ম মনে ছিল। তো আমি সবগুলো স্যারকে দেখাই, স্যার যে সব এইভাবে করা যায়, এইভাবে করা যায়, অনেক কিছু জানতাম। তো স্যার বলছে, তোমার তো তাহলে আসলে টিচার লাগবে না, তুমি নিজেই পারবা। তো ওই স্যার, ওনার নাম প্রভাস আর কি, স্যার প্রভাস স্যার, উনি হুম। আমাদের গণিত পড়াইতেন হুম। আমার স্কুলেরই। তো উনি বললো যে না, এই ছেলেকে দেন, এই ছেলে পারবে, অনেক কিছু জানে। ওকে। কত সাল? 13 সাল, 2013 সাল। 2013 সাল। ওকে, তারপর? তারপর আমি পড়াশোনা করলাম। আমার ওই সেম, আমার স্কুল খুবই, বন্ধু যদি নিয়ে আসতো, বন্ধু কোনো কারণে বাসায় গেলে আমার আর স্কুলে যাওয়া হতো না। তো এরকম করে সে কোনো কারণে অনেক দিন গ্যাপ দিছিল। তো ওইভাবে বাসায় পড়তাম, খালি পরীক্ষাগুলো যায় দিতাম। তবে পরীক্ষাগুলো খুব ভালো হতো এবং খুব ভালো র্যাঙ্কিংয়ে ছিলাম ওখানে। একা একাই পড়তেন এগুলো? একা একা, ইভেন আমি যে প্রত্যেকটা বইয়েরই তো প্রশ্নমালা দেওয়ার আগে কিছু জিনিস উদাহরণ দেওয়া থাকে, হ্যাঁ। আমি উদাহরণগুলো পড়তাম, তারপর ওগুলো দেখে দেখে এগুলো সলভ পড়তাম। করার জন্য তো একটা ব্যাপার লাগে, আপনি সলভ করতেন কিভাবে? উদাহরণের সাথে মিলে তো সবগুলো দেওয়া থাকে বইগুলো তো এইভাবে তৈরি হয়। বইগুলোকে ভালো করে খেয়াল করলে দেখা যায় যে প্রত্যেকটা টাইপের একটা করে গণিত দিয়ে দেওয়া আছে। কতক্ষণ পড়তেন আপনি? আমি যতক্ষণ বুঝতাম না ততক্ষণ পড়তেই থাকতেন? 2 ঘন্টা, কোনোদিন 3 ঘন্টা, বা কোনোদিন সারাদিন লাগছে, বুঝতে পারিনি এটা। ওই সারাদিন লেগে থাকতেন? হ্যাঁ, কারণ ক্লাস 5, 6, 7 এর তো পড়াশোনা নাই, তো কিছু কিছু টার্ম তো আমি জানি না। আমাদের হয় কি, আমরা যখন জি। একটা জিনিস বুঝি না বা কোনো কিছু আমরা হতাশ হয়ে যাই এবং জি। আমাদের মনে হয় যে না, এটা ভালো না, এটা এসকেপ করা উচিত। তো আপনি যখন মানে সলভ করতে পারতেন না কোনো জিনিস, কারো কাছ থেকে হেল্প পাচ্ছেন না, তখন আপনি অনেক বেশি হতাশ হতেন না? বা না, হতাশ হতাম না, কারণ আমি জানতাম যে এটা আরেকটু কষ্ট করলে আমি নতুন কিছু শিখবো। আমার কাছে নতুন কিছু শেখার একটা কেউ মোটিভেশন দিত আপনাকে? কেউ কিছু বলতো মানে, নাকি আর নিজে নিজে? মার পরিশ্রম দেখতাম প্রতিদিন। রাত্রে সন্ধ্যায় আসার পর যে ভাত নিয়ে আসতো, আসার পর বাসায় এসে যে তার গামছা রাখতো, বাটি রাখতো, ওগুলো ঘামে ভেজা। তো ওগুলো দেখলে মার দিনটা আজকে এইভাবে গেছে। তো আমি যদি আজকে না পড়ি, আমি যদি আজকে না শিখি নতুন কিছু, তাহলে মাকে রাত্রে গল্প শোনাতে পারবো না যে আমি আজকে এগুলো শিখছি। মা বসে বসে এগুলো শুনতো যে আজকে কি হয়েছে স্কুলে, আজকে কি ভাত নিয়ে আসতো মানে কাজ করে যে কাজ ভাতটা, করে যে এটাই হ্যাঁ, আপনার ভাত রাতের নিয়ে আসতো, খাবার? রাতের খাবার। তো ওই খাবার খাইতে আমার মা বলতো আজকে কি হয়েছে নতুন। তো আমি যদি নাই ভালো করে পড়তাম না, নতুন কিছু শিখতাম, মাকে বলার কিছু ছিল না। তো এই জন্য ওই জায়গাতে শক্তিটা পাইতাম, এনার্জিটা, যে মা আসলে মাকে কিছু বলতে পারবো যে আমি আজকে এগুলো শিখতে পারছি। আমি একমাত্র স্টুডেন্ট, শুধু হায়ার ম্যাথ ছিল, কারণ কেউ ভয়ে পড়তো না ওটা। হুম। আর আমি কিন্তু টিচার ছাড়াই পড়তাম বাসায়।
যে মায়ের গল্প এখানে হচ্ছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, সেই মা অনুষ্ঠানের কোনো একটা মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেবেন। আপনারা পুরো অনুষ্ঠানটি দেখবেন, আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি। আপনি কোনো টিচারের কাছ থেকে কোনো হেল্প নিতে পারেননি, মানে টিউশনি পড়া বা না। কোনো কিছুই পারেননি? আমার কাছে টাকা ছিল না, এবং যে টিচার পড়াইতো ফ্রিতে, তারা স্কুলে পড়াইতো, আচ্ছা। টিউশন দিত, তারা আমার জন্য বাসায় এসে পড়া তাদের সময়ও ছিল না। পরে আমি পরীক্ষা দিলাম, বোর্ড পরীক্ষা যে পড়ছে আমাদের আদর্শ কলেজ ছিল, আমরা পরীক্ষা দিয়েছিলাম ওখানে, হুম। আমাদের এখানে সদরে, আমার বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। আচ্ছা। তো ওখানে পরীক্ষা দেওয়ার জন্য তো সবারই চিন্তা যে পড়বে কিভাবে, পরীক্ষা দিবে কিভাবে, আর আমার মায়ের চিন্তা ছিল যে নিয়ে যাবে কে, ভাড়া দিবে কে, এগুলো ছিল। কারণ আমাকে নিয়ে গেলে মায়ের একদিনের কাজ শেষ, ওই দিন রাতে আমাদের ভাত হবে না, পেটে ভাত যাবে না। আবার আমার ভাড়া কই থেকে আসবে যদি কাজ না করে, মানে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক ছিল এরকম। তো এখন আমরা রাত্রে এগুলো চিন্তা করতেছি যে আমরা কিভাবে যাব। আর বলে রাখি, আমার যে বন্ধুটা ছিল আলকাহার, যে আমাকে নিয়ে যেত, ও কিন্তু পরে সায়েন্স নেয়নি, ও আর্টস বিভাগে ছিল। হুম। তো ওর সাথে আমার মিলতো না, পরীক্ষার টাইম মিলতো না। তো দুই একটা যাওয়া মিলতো, বাংলা ইংলিশ সেগুলো নিয়ে গেছে, সেগুলো খুব সুন্দর করে দিছি। বাকি পরীক্ষাগুলোর চিন্তা এরকম ছিল, রাতে পড়া বাদ দিয়ে আমার চিন্তা এটাই ছিল যে কালকে কে নিয়ে যাবে। তো এরকম করতে করতে কোনো না কোনোভাবে, মানে আল্লাহ আসলে চাই, ওই জন্য কোনো না কোনোভাবে কোনো না কোনো বন্ধুকে পাইছি, ব্যাচমেটকে পাইছি, কেউ কেউ কোনো ভাইয়াকে পাইছি যে নিয়ে গেছে, নিয়ে যে পরীক্ষা দেওয়া হয়েছে। আসার সময় খুব কষ্ট করে আসছি। কেউ ভুলে যেত যে একজন আমাদের ব্যাচমেট আছে, এমনও দিন গেছে ভুলে গেছে যে একজন উপরেই বসে আছে। দুতলায় পরীক্ষা ছিল, কলে করে উঠাই নিয়ে যেত। আমার ওই বন্ধুর কথা বললাম, ও কিন্তু কলে করে নিয়ে যেত, দিয়ে আসতো। তো ওই অনেক সময় ওই ভুলে যেত যে আমার একটা বন্ধু আছে এরকম, ভুলে চলে যেত। ভুলে চলে যেত, আবার ফিরে আসতো যে আমি তো ভুলে গেছিলাম। কারণ ওর পরীক্ষার টেনশন থাকে, সবাই আগে চলে যায়। তো এরকম করে আমার অনেক রাত হয়ে গেছে, এরকমও অনেক দিন গেছে যে তালা মারতে আসছে কলেজ, তখন আসে দেখে যে ছেলে এখানেই বসে আছে। তখন আমার কাছে কোনো ফোনও নাই, আমার মায়েরও ফোন নাই যে ফোন দিয়ে বলবো যে মা আমি এখানে আটকে আছি। মা তো মনে করছে হয়তো কোনো না কোনোভাবে আসবেই। হ্যাঁ, তো এইভাবে পরীক্ষাগুলো দিচ্ছি আমি। তারপর ওখানে আমার পরীক্ষা দেওয়ার পর যেদিন শেষ হয় পরীক্ষা, রেজাল্ট আসতে তো সময় লাগে 1-1.5 মাস। তো আমি কি করলাম, ওই 2015 সাল, আমি তখন কি করলাম, ওই পড়াশোনার পর যেদিন শেষ হয়ে যায় পরীক্ষা, ওই দিনই আমি তখন কি করলাম, মাকে বললাম মা তোমাকে কলেজের বইগুলো, গণিত বইগুলো কিনে দাও না, পুরানো বইগুলো, বা কারোর কাছ থেকে চাই না দাও, আমি কালকে থেকে আবার পড়তে চাই। তো মা তখন কারোর কাছ থেকে কিনে আনার পেলো না, তখন একটা ভাইয়া ছিল, ওই ভাইয়ের কাছ থেকে বইগুলো নিয়ে আসলো, তার ধার নিয়ে আসলো 2টা গণিত বই, প্রথম পত্র দ্বিতীয় পত্র সায়েন্সের। তো আমি তখন ওই পরের দিন থেকেই ওই ম্যাথ নিজে ওই যে বললাম অনুশীলনী দেখতাম, উদাহরণ দেখতাম, ওই প্যাটার্নের ম্যাথগুলো সলভ করতাম। এভাবে করতে করতে আমি 1.5 মাসে বইগুলো করে ফেলি, মোটামুটি ম্যাথমেটিক্সগুলো, যেগুলো আমাদের পুরো 2 বছর ধরে পড়ায়। রেজাল্টের দিনটা আসলে আমার জন্য স্পেশাল ছিল অনেক। তো রেজাল্ট 2টার দিকে দেওয়ার কথা ছিল, তো টেকনিক্যাল ইস্যুর কারণে রেজাল্ট আস্তে আস্তে 4টা বেজে যায়। তো 2টার পর থেকে আমারও নিজেরই হার্টবিট বাড়তেছিল যে আমি আদৌ কি কিছু করতে পারবো, আদৌ কি এসবের মায়ের পরিশ্রমগুলো আদৌ কি কোনো কিছু একটা পাবে, সাফল্য আসবে কিনা, এসব চিন্তার মধ্যে আমি মানে ওই 2-3 ঘন্টার মধ্যে মনে ছিলাম আমি একদম মানে হারা যাচ্ছি আর কি দুনিয়া থেকে, এরকম মনে ছিল। পরে যখন মেসেজ দিলাম, মেসেজ দেওয়ার পর রিপ্লাই আসলো, আমি তখন এই যে গোল্ডেন 5 পাইলাম। তো ওইটা দেখার পর মাকে বললাম, মা দেখার পর মার কথাই বলে না 1 মিনিট ধরে, কথা বলে জাস্ট আমাকে জড়াই ধরে কান্না করে আমার এগুলো ভিজাই দিছিল আর কি সেই মোমেন্টসে। এই ভদ্রমহিলাকে নিশ্চয়ই আনতে হবে আমাদের অনুষ্ঠানে, এবং আমরা একটা পার্টে তাকে অবশ্যই যুক্ত করব। আপনারা শেষ পর্যন্ত ওর গল্পটা শোনেন। দিস ইজ জাস্ট স্টার্টেড, ওকে, কেবল শুরু, আরও সামনের দিকে আমাদেরকে যেতে হবে। ও গোল্ডেন A+ পেলো, এবং কীভাবে পেলো সেটা আপনারা যারা এতক্ষণ শুনেছেন তারা তো জানেনি। ওকে, তারপর এসএসসিতে আপনি গোল্ডেন A+ 2015 সালে, জি, রাজশাহী বিভাগ না, তখন রাজশাহী বিভাগ ছিল, আমাদের দিনাজপুর বোর্ড আছে আলাদা। এখন কি দিনাজপুর বোর্ড হয়েছে? দিনাজপুর বোর্ডই, হ্যাঁ। আচ্ছা, তারপর তখন স্কুলেও আর কি সবার টেনশন ছিল, সবাই পাইলো যে না, এই ছেলেও কিছু করতে পারছে। তো ওই দিন আর কি সবাই বলছে যে এ আমাদের ছাত্র, ওইভাবে প্রাউডলি বলছে, এতদিন কিন্তু বলে নাই। তো আমাদের ওই সময় কিন্তু ওই মাঝে মিষ্টি কিনবে 120 টাকা করে কেজি ছিল সাদা মিষ্টিগুলো আমাদের গ্রামে, তো ওই টাকাটাও ছিল না। পরে মা কিছু টাকা দিল, মামা কিছু টাকা দিল, দিয়ে 1 কেজি মিষ্টি নিয়ে আসলো। আর ওই যে আমার বন্ধুর কথা বলছিলাম, আমার স্কুলের বন্ধু যে আমাকে নিয়ে আসতো, ও
কিছু টাকা দিল, দিয়ে এই মিষ্টি নিয়ে আসি। তখন ওই এলাকায় যতটুকু সবাইকে দিতে পারি নাই, চিন্তাটা আর একটু ডাবল হয়ে গেল যে এখন তো শহরের দিকে যেতে হবে কলেজে পড়তে গেলে। এখন আপনার কি হবে, এটা হচ্ছে এখন আমার কে কি নিয়ে হবে, যাবে, কে কি নিয়ে হবে? যাবে। আমার রেজাল্টের থেকে আমার হলো এগুলো নিয়ে টেনশন এগুলো বেশি। নিয়ে বেশি টেনশন, এবং মারও বেশি, যে মা চিন্তা করছিল আমি এখন কি পড়াতে পারবো কিনা। হুম। এখন আবার পড়াতে গেলে কলেজের বই খাতা বেশি, হুম, সায়েন্সেই পড়তে চাই, সায়েন্সের আবার খাতা কলম যায় বেশি, হুম, কিভাবে করব। তো ওই যে আমার খালাতো বোন, ওর অনেক সাপোর্ট পেয়েছি, তো ও আমাকে ওর খাতা কিছু আমাকে দিত, হুম, লিখলেও আমি ও পেন্সিল দিয়ে লিখলে আমি ওগুলোর উপর কলম দিয়ে আবার লিখতাম, হুম, হুম, হুম। এভাবে আর কি। তো ওই খাতাগুলো আমাকে সব দিল যে তুই এগুলোর উপর রাফ করতে পারবি, আচ্ছা, পেন্সিল দিয়ে লেখা আছে, আচ্ছা, এরপর তুই কলম দিয়ে লিখতে পারবে। ওকে। তো এইভাবে খাতাগুলোর মানে ভর্তি হওয়ার যে খাতা কলম এগুলোর প্রিপারেশন হলো। কিন্তু ভর্তি হব যে, তার তো 4-5 হাজার টাকা দরকার আছে। তারপরে ব্যাগ ব্যাগ ছিল না আমার, তো ব্যাগ কেনার দরকার আছে। আমার একটা ব্যাগ আমার মনে আছে আমি একটা 5 বছর টানা নিয়ে গেছি, ইভেন কলেজ শেষ করছি ব্যাগ নিয়ে। তো ওই ব্যাগ মানে ওই একটা ব্যাগই ছিল। তো ব্যাগ আমি বললাম, মা ব্যাগ কিনে দেওয়া লাগবে না, এই ব্যাগ কেউ দেখবে না, বইটা কিনে দিও, ব্যাগের থেকে বইটা আমাদের গুরুত্বপূর্ণ অনেক। হুম, তো পরীক্ষা দিতে গেলাম, 100 টাকা ফর্ম লাগবে, ওই 100 টাকাও ছিল না। ওই 100 টাকা আমার ওই বন্ধুর কাছ থেকে ধার নিলাম, হুম, বলে তোকে এটা দেওয়া লাগবে না, তুই তুই রেজাল্টের জন্য তোকে আমি এটা টিপস দিলাম। আমাকে সেইভাবে 100 টাকা দেয়। ওর নাম ছিল জাকারিয়া। আচ্ছা, হ্যাঁ, ওটা ও আমার একজন স্কুল ফ্রেন্ড, হাই স্কুলের ফ্রেন্ড। হুম, আমার এখনো মনে আছে, আমি ইতস্ত বোধ লাগতেছিল প্রথমে ঢুকতে, কারণ আমার গেঞ্জিটা পুরোটাই ফাটা ছিল এক এক পাশে, আর এক পাশে সাদা সেলাই সুতা দিয়ে কালো গেঞ্জির উপর সেলাই ছিল, ওইভাবে গেছি। আর প্যান্টের হচ্ছে আমার হাঁটুতে ইয়া ছিল না, মানে ক্ষয় হয়ে গেছিল আর কি, মানে কালার ডিসকালার কালার হয়ে যাবে। ডিসকালার হয়ে গেছিল। দেখলেই মনে করবে যে ওই ইয়া থেকে উঠে আসছে আর কি, ও, কাজ করে উঠে আসছে এরকম। খুব ইতস্তত লাগতেছিল এই হ্যাঁ, পরিবেশে। কি ইতস্তত লাগছিল কোন এবং কোন কলেজ ছিল এটা? এটা দিনাজপুর হলিল্যান্ড কলেজ। হলিল্যান্ড হ্যাঁ। কলেজ, আচ্ছা। তো ওই কলেজে পরীক্ষা দিলাম। তো ওই কলেজের এডমিন যিনি ছিলেন উনি অনেক ভালো, উনি বুঝতে পারছে বিষয়টা, তাও ইগনোর করছে এই বিষয়গুলো। আমাকে বললো যে তুমি পরীক্ষা দাও, সমস্যা নেই। তো আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা খুব ভালো হলো, আমি আগেই বের হয়ে এসেছি। আপনি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন, মানে কি সবগুলোতে আপনার লেটার মার্ক ছিল? হ্যাঁ, সবগুলোতে? হ্যাঁ। সর্বোচ্চ মার্কস কোনটাতে না, পেয়েছিলেন? মার্কস তো তখন ছিল না আমাদের, এটা তো ইন্টারমিডিয়েটে শেয়ার হয়েছে, তখন তো আমাদের ও, তখন মার্কস grade দেখাতো ছিল না? না। গোল্ডেন কিভাবে বলতো, মানে আপনার গোল্ডেন কি গোল্ডেন লেখা বলতে থাকে? 4 সাবজেক্ট সহ পেলে হচ্ছে আপনার গোল্ডেন বলতো। আচ্ছা, আপনার সার্টিফিকেট লেখা আছে এটা হ্যাঁ। গোল্ডেন এ প্লাস? না, সার্টিফিকেট তো গোল্ডেন লেখা থাকে না, জিপিএ 5, সবার স্কোর 5 সবার হয়। জিপিএ 5 লেখা হ্যাঁ, থাকে, 5 আচ্ছা, স্কোরই হয়। ওকে। তারপর? তো তারপরে আমি রেজাল্ট দিল 2-3 দিন পর। হুম, রেজাল্ট দেওয়ার পর আমি ওখানে সেকেন্ড আসি। স্কলারশিপ পাওয়ার জন্য জিপি 5 পাইতেই হবে, আচ্ছা, 5 থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারে, তারাই আচ্ছা। শুধু স্কলারশিপগুলো পাবে, কিন্তু অবশ্যই টপ 5-এ থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, পরীক্ষা যেটা হলো আমাদের ওকে, ওই মার্কিং এর উপর আর কি। ওকে। সো ওখানে আপনি সেকেন্ড হন। হ্যাঁ, সেকেন্ড হই। তো ভাইবার জন্য ডাকলো, ওইখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন, ওটা অনেক ভালো কলেজ আর কি, মানে রিচ কলেজ, আমি একটু আগে বলছিলাম। হুম, তো সবাই আর কি প্রভাবশালীরাই পড়ে, মাসে অনেক খরচ হয়। হুম, তো উনি আমাকে দেখে প্রথমে বললো, মানে উনি একটু চমকে গেল যে এই অনেকগুলো ছেলের মাঝখানে এই ড্রেস আপ পরে ঢুকছে। আমার ওই ড্রেস আপই ছিল, ওই গেঞ্জি আর ওই প্যান্ট। হুম, ভাইবার দিন আমাকে ডাকলাম, আমি গেলাম, সালাম দিয়ে স্যারকে বললাম যে স্যার, বললো তুমি এখানে এই কলেজে ভর্তি হতে চাও, তুমি কি জানো এই কলেজের খরচ কীরকম? আমি বললাম, স্যার জানি, কিন্তু ওই যে আত্মবিশ্বাস আছে, যদি আপনি সুযোগ দেন আমি আমার মেধা দিতে পারি, আমি আমার শ্রম দিতে পারি, আপনার প্রতিষ্ঠানকে টাকা দিয়ে কিছু দিতে পারবো না, কিন্তু আমার রেজাল্ট দিয়ে কিছু একটা হলেও দিতে পারি। হুম, তো উনি আমার কথা একটু হলো মুগ্ধ হয়েছেন হয়তো। তিনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি সেকেন্ড যেহেতু হয়েছো, তোমার দাবি পাও, এটাতে তখন তুমি তাহলে এই 2 বছর পর তোমার কোনো খরচ লাগবে না। হুম। তারপর এখানে ভর্তি নেয় স্কলারশিপে, ফুল স্কলারশিপে। ফুল স্কলারশিপে 2 বছর আমি অ্যাডমিট হই। ওখানে ভর্তি হওয়ার পর কলেজের নিয়ম ছিল টিউশন ওরাই করায়, সকালে কলেজ টাইম আর বিকেলে আপনার টিউশন ওরাই পড়ে। হুম। মানে সকালে একটা স্টুডেন্ট গেলে তাকে একদম রাত্রে আসতে হতো, 12টা, মানে সবকিছু ওরা পড়িয়ে সবকিছু দিত। ওরা 2টা পর্যন্ত ওদের কলেজ টাইম, এবং 2টার পর থেকে 5টা পর্যন্ত টিউশন টাইম। হুম। তো আমাকে তাহলে সকালে যেতে হবে। তো তখন মায়ের সাথে অনেক প্যাটার্ন মিললো যে একসঙ্গে বের হই। তো আমার পড়াশোনার জায়গা ওরকম ছিল না। তো তখন ছোট্ট একটা মামা তখন পাকা বাড়ি দিছে কেবল, হুম, আমার ছোট মামা। তো ছোট একটা মানে স্টোর রুমের মতো, কমপ্লিট হয় নাই। ওই রুমের মধ্যে মানে আলো বাতাসে ঢুকতো না, ছোট, কত 2.5 হাত চওড়া হবে, হুম, এরকম রুমের মধ্যে আমি পড়তাম। ওই ঘরে গরমের সময় তো প্রচণ্ড গরম হতো, আর তেলাপোকা থাকতো প্রচুর। ওই রুমে ছোট্ট একটা ভাঙা টেবিল মা চেয়ে এনে দিছিল আমার একটা খালাতো ভাইয়ের কাছ থেকে, ওই টেবিলে বসে আমি পড়তাম। আর রাত মা যখন আসতো তখন খাবার নিয়ে তখন খাইতাম আর কি ওই রুমের মধ্যে। তো এত বেশি চিল্লাচিল্লি হতো, ঝগড়া মানে হতো আমাকে নিয়ে, যে কেন পড়াইতে হবে। তো আমি কানে এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে পড়তাম,
2 কানে এইভাবে আঙুল দিয়ে, তো আমার মানে পুরাই ঘা হয়ে যাইতো আর কি। মানে এত জোরে চাপ দিতেন এত জোরে চাপ দিয়ে থাকতাম, মানে খুব মাকে অনেক বকাবকি করতো। আমার মায়ের কথা তখন অনেক কিছু বলতো যেগুলো আমার খুব খারাপ লাগতো, আমি শুনতে পারতাম না, বলতে পারতাম না। ওই যে মা বলছে যে বাবা হও ইয়া হও, তো আমি কানে এইভাবে আঙুল দিয়ে দিয়ে পড়তাম। পড়লে মনোযোগটা অন্যদিকে থাকবে এবং কানে এইভাবে দিয়ে থাকলে শুনতেও পাবো না। আমি এইভাবে করতাম। তো এখনও রাতে যখন ঘুমাইতাম, আমি এখনও যখন আমি ঘুমাই তো ওই বালিশ এইভাবে শুয়ে ওই 2 কানে চাপ 2 দিয়ে? কানে চাপ দিয়ে ঘুমাই। তো এই অভ্যাসটা যায় নাই আমার। তো কলেজের ভাড়া অ্যাফোর্ড করতে পারতেছিলাম না। হুম ডেইলি 30 টাকা করে 40 টাকা করে ভাড়া লাগতো। হুম তো মামা 10-20 টাকা দিত। আর আমি তখন আমার স্যারকে প্রথম দিন যাওয়ার পর একজন স্যারের সাথে পরিচয় হয়, ওনার নাম রাব্বি স্যার। উনি আমাদের আইসিটি নিতেন। হুম তো উনি তখন আমাকে অনেকভাবে সাপোর্ট করলো, যে করা শুরু করলো যে দেখো তুমি তোমার আম্মুকে বলো যে আমাদের কলেজেই রান্নার খালি আছে পোস্ট, যদি সে করতে চায় তাহলে তোমার খাবারটাও ভালো মানের পাবে, এবং তোমার স্যালারিটাও একটু ভালো হবে, আর কেউ জানবে না, আমরা কেউ বলবো না যে এটা তোমার মা। তোমার মা, সম্মানটুকু আমরা এটুকু রাখবো। হোয়াট আ তো- স্টোরি ম্যান, হোয়াট আ স্টোরি। আমি যতবার গল্প শুনি আমার একটা মানে সেরা গল্প যখন চলে আসে, এই যে এত গল্প শুনেছি মানুষের, এত শুনিয়েছি, আমার কাছে মনে হয় যে না এরপর আর কি হতে পারে। আপনাদের গৌরাঙ্গদার গল্প নিশ্চয়ই মনে আছে। গৌরাঙ্গদার গল্পটা যখন আমি রেকর্ড করছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে এটা দেশ কাঁপিয়ে দেবে, এবং সেটা হয়েছেও। এবং এই একটা স্টোরি যেটা আমি প্রচার করতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ফর দ্য ফার্স্ট টাইম একটা গল্প প্রচার করতে গিয়ে আমি ফেসবুক লাইভে আসছি গল্পটাকে প্রমোশন করার জন্য। ওয়াও, গৌরাঙ্গদা নিশ্চয়ই আপনি গল্পটা দেখবেন। বিলিভ মি, আপনার পরে যদি শিক্ষা নিয়ে যদি কোনো ফিল মানে এসে থাকে আমার গল্প শুনতে গিয়ে ভেতরে, আপনার এখন পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে আমি মনে করি আমার এই লেখাপড়া সমস্ত কিছু নিয়ে আমি জীবনে যতটুকু শিখেছি এই জীবন গল্প থেকে শিখেছি, মানুষের কাছ থেকে শুনে শুনে শিখেছি। সেটা আমার একাডেমিক বিদ্যার চেয়ে অনেক বড় কিছু। কিন্তু আপনার ওই বিদ্যা নিয়ে যদি কোনো কিছু শেখা থাকে, আমি বলি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, নিশ্চয়ই অনেক মানুষ আছেন আমাদের সমাজে উদাহরণ হওয়ার মতো, কিন্তু আমি আমার এরিনা থেকে বলি যদি বিদ্যা নিয়ে কাউকে কোনো উদাহরণ দিতে হয় তাহলে গৌরাঙ্গ তাকে দাও। তো সেই জায়গাটায় বোধহয় আজকে এই ছেলেটাও জায়গা করে নেবে। ওকে, তো তারপর কি হলো? তারপরে টিচার এটা বললো, হ্যাঁ, তখন এটা বললো, তারপরে মাও রাজি হলো যে তখন মানে আমাদের ক্ষুধাটা শুধুই ছেলেটা না, এই ছেলেটার মা, যাকে আসলে খুব ডিমান্ড করছি অনুষ্ঠানে আনবো আমরা। হ্যাঁ, তারপর মা খুব মা আমাদের কাছে তো এটা অনেক বড় সুযোগ যে আমরা ভালো খাবার খাইতে পারবো। আমাদের তো বছরেও গিয়েও তো ভালো খাবার মানে জুটতো না, মাংস। আর ওই কলেজে অনেক ভালো ভালো খাবার দিত, হুম, ভালো বড় বড় মাছ, মাংস। এগুলো দিত হ্যাঁ। বলতে কি এগুলো কি সব স্টুডেন্টই পেত? যারা ওখানে হোস্টেলে থাকতো। ও, আপনি তো হোস্টেলে থাকতেন ওখানে? না, আমি না, হোস্টেলে থাকতাম না, নন তাহলে? হোস্টেল থাকতাম। হ্যাঁ। কিন্তু মা রান্না করলে ওই খাবার দিয়ে দিত, আচ্ছা, তো ওই খাবারটা ও খাইতাম। ওটা তো দিয়ে দিত রাত্রেবেলা বা রাত্রেবেলা করে দিত তো, এবং মা কি করতো, আমি মা আপনার মাকে বললেন যে হ্যাঁ তুমি রান্না করবা কিনা? রান্না করে, মার তো রাজি হয়ে গেল, কারণ আগে যেখানে কাজ করতো ওখানে মাত্র 2,000 টাকা পাইতো, আচ্ছা আর এখানে কাজ করে 3,500 টাকা 4,000 টাকা, এবং সাথে 2 বেলা খাবার দিত। আচ্ছা সকালবেলা দুপুরবেলা রান্না মাংস থাকতো, রাতের খাবারটাও দিয়ে দিত। আচ্ছা ভালো খাবার ছিল, মানে আমার লাইফে সবচেয়ে টেস্টি খাবার ওই কলেজে খাইছি আমি। তারপর যখন দুপুরে টিফিন টাইম হতো তখন তো টিফিন দিয়ে যাবে কিভাবে, মা তো আমার ক্লাসের পিছনেই ছিল কিচেন, কিছু দূর গিয়ে। হুম, তো অনেকেই মানে 2-1টা বন্ধু আমার মাকে চিনতো। তো মা চাইতো না যে সব আসি তাহলে তার জানাজানি হোক। টিচারও মানা করে দিছিল যে থাক আপনি এদিকে আসেন না। হুম, তো মাকে করে যখন টিফিন টাইমে সবাই একটু অফ সাইডে যাইতো, তখন আমি ওয়াশরুমের দিকে যেতাম। ওই মা তখন খাবার নিয়ে এসে জানালা দিয়ে দিত আমাকে। আহা, আমি ওই জানালা দিয়ে খাবারটা নিতাম, নিয়ে ওখানে হচ্ছে খেয়ে আবার চলে আসতাম। কেউ অনেকেই জিজ্ঞেস করি খাবার হঠাৎ করে কই পাইলি, বললাম না আমার ব্যাগে ছিল, আমি এখানে, ওখানে সবাই আসে তো তাই এখানে খাই। এইভাবে ওই জানলা দিয়ে খাবার পুরো বছর মা আমাকে ওই দিয়েছে। জানলা দিয়ে খাবার। জি। তারপর এইভাবে খুব ভালো যাচ্ছিল ওই কলেজ লাইফটা আমার। আসলে সবচেয়ে মানে মনে হচ্ছিল যে এইটাই মানে সুখের সময়, অ্যাটলিস্ট না মানে ক্ষুধাটা মিটতো এবং তৃপ্তিভাবে খাইতে পারতাম। তো এইভাবে ওই আমি যে রাব্বি স্যারের কথা বললাম, যিনি আসলে আমার জীবনের অনেক কিছু বদলাইছে, তিনি আমাকে বলছিল যে তুমি চিন্তা করো না, যার গার্ডিয়ান নাই তার দেখবা অনেক গার্ডিয়ান আছে। তো একটা কথা তো মানুষ বলে যার কেউ নেই তার আল্লাহ আছে। জি। আল্লাহ আসলে সবার সঙ্গেই আছেন। জি। হ্যাঁ, তো তারপর? তারপরে কোনো দিন মা যদি দুপুরবেলা না দিতে পারতো খাবার, তখন ওই স্যারের খাবার আমাকে স্যারের শেয়ার করে খাইতাম হুম, দুপুরে লাঞ্চটা। দুপুরে আমি যাইতাম না বাসায়, কারণ গেলে ডাবল ভাড়া, আবার বিকেলে তো আসতেই হবে পড়ার জন্য, কারণ সারাদিন থাকতে হয় কলেজে। তো আমি একবারেই সকালে আসতাম মার সাথে, মা আসে একটু আগে নামে যাইতো,
মায়ের রান্না করে চলে যেত, আমি ইয়াতে কলেজে আসতাম। কলেজে একটা বন্ধু ছিল, তার নাম রূপক ছিল, আর একটা বন্ধু ছিল ফারুক ছিল, তারা অনেক সময় কোলে করে নিয়ে যেত। তো আমার স্যার যে আমাকে মাঝে মধ্যে কিছু টাকা দিত, তুমি এটা নিবা ওটা নিবা, তখন ওই টাকা জমায় পুরো 1 বছর যখন শেষ হয়। এই রাব্বি স্যার কি উনি ওই কলেজে এখনো আমার, আছেন? হ্যাঁ, এখনো আছেন। কোন সাবজেক্ট পড়ান উনি? উনি এখন আমাদের সময় আইসিটি পড়াইতেন, এখন জানি না, কোন subject এখনো মনে হয় আইসিটি পড়ান। ওকে। জি। তো ওই স্যার এবং আরেকজন টিচার ছিলেন, উনিও আইসিটি ছিলেন, উনার নাম নাহিদ বিনতে সাদিয়া, হুম, উনিও আইসিটি পড়াইতেন। উনিও আমাকে কিন্তু অনেক হেল্প করেছেন, টাকা দিয়ে হোক যেভাবে হোক। তো কি হলো, আপনার মায়ের কাপড় ছিল না, আপনি কি জানেন? কাপড় ছিল না, ওই স্যার কিছু টাকা দিত, এবং ওই যে টিচার ম্যামের কথা বললাম একটু আগেও, হুম, নাহিদ বিনতে সাদিয়া, উনিও কিছু টাকা করে দিত। তো ওই টাকা দিয়ে জড়ায় আমি আমার যেদিন সেশন দেই ওই কলেজে দ্বিতীয় সেকেন্ড ইয়ারে উঠি, আমার কাছে তো অনেক বড় যে আমি দ্বিতীয় বর্ষে উঠে গেছি। সাথে ওই দিনই আমার মাকে প্রথম আমি একটা 3 পিস কিনে দিয়েছিলাম, ওই যে জমানো 10 টাকা 20 টাকা যেগুলো ছিল। এবং ওই মা ওই ড্রেস 3 বছর পরছে, এবং এখনও আছে ওটা, যে আমার প্রথম কিনে দেওয়া কাপড়। হুম। তো সেকেন্ড ইয়ারে আমার একটা ভালো বন্ধুর সাথে পরিচয় হয়, ওর নাম মাহি। তো ওদের একটু অবস্থাশালী ভালো। তো ও তখন বলে যে এরপরে কি করবি, এরপরে তুই অ্যাডমিশনের জন্য কই যাবি? হুম। আমরা তো সবাই ভর্তি হচ্ছি, মানে বোর্ড পরীক্ষার 1-2 মাস আগেই সবারই চিন্তা যে তারা অ্যাডমিশনের জন্য অনেকে কোচিং করতে আসে। হুম, হুম। তো আমাকে বলছে তুই কি করবি? আমি বললাম আমার তো অ্যাডমিশন নিতে গেলে 15-20 হাজার টাকা আগে দিতে হয়, এটা আমার পক্ষে অসম্ভব, আমি দিতে পারবো না। তো আমার ওই মাহি বন্ধুটা, ও বললো যে সমস্যা নাই, এক কাজ কর, ও একটা আইডিয়া দিল, আমরা 4-5 জন বন্ধু মিলে ঢাকায় আসি, আমরা তো পড়বই, আন্টি যদি আসে রান্না বান্না করে দেয় আমাদের, তো আমরা কাউকে বলবো না এটা, তো আন্টি রান্না করে দিবে, তো টাকাটা দেওয়া লাগবে না, ওখান থেকে কাটানো যাবে। মানে বিষয়টা হচ্ছে আপনার মা, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, হোয়াট আ মাদার শি ইজ। হু। তো ওই বন্ধুরই মূলত বাড়ি, তো ওই মূলত ভাড়া দিবে আর কি সব হুম। বন্ধুদেরকে। তো আমার মা রান্না করে দিলে ওটা কাটান যাবে এইভাবে। এবং ওর আম্মু অনেক ভালো ছিল, হুম, ওই বন্ধুর মা। হুম। তো আমাদের খাবারের টাকাটাও তিনি দিতেন আর কি, হুম। ওই এডমিশনের সময়। আমি মানে আপনি তোর পরীক্ষা দিয়ে দিয়েছেন? না, হ্যাঁ, পরীক্ষা দিয়ে দিছি অলরেডি। তারপরে মা তখন এসে এদের রান্না করে দিত, এবং এদের অনেক সময় না, ওদের কাপড়ও ধুয়ে দিছে। রান্না করে দিলেই তো আর অত টাকা হতো না, তখন কি করতো, ওদের কাপড়ও ধুয়ে দিত। ও। হ্যাঁ, এবং বাজারও করে দিত, সব কিছু করে দিত। আর ওরা কোচিংয়ে যাইতো, আসতো, আমি রেগুলার আসতে পারতাম না, কারণ আমি তো তো বাসে উঠবো কীভাবে, ঢাকা শহরের বাস তো খুবই মানে তার দ্রুত উঠতে হয়। আর আমার ওই সময় প্রথম ঢাকা, মানে অসুস্থ হওয়ার পরবর্তী ঢাকা, হুম, দ্বিতীয়বার যখন আসলাম আমি। তো আমি ওরকম মানে পরিস্থিতির সাথে মানে পরিচিত না ঢাকার সাথে। হুম। তো ওরা প্রথম দেখলো যে 2-3 দিন আমার ওই বন্ধু পিঠে করে নিয়ে যেত আমাকে, কোচিংয়ে নিয়ে আসতো। হুম। ও খুব ঘামে যেত, তো আমিও মনে করতাম এভাবে তো হয় না। তারপরে ওই যে ওই বন্ধুর মা মাঝে মাঝে 100 টাকা করে দিত, ওই রিক্সা করে আসতাম, রেগুলার ক্লাস করতে পারতাম না। হুম। ওই বন্ধুরা যে শিটগুলো পড়তো ওগুলো হচ্ছে আমাকে দিত, ওগুলো আপনি বাসায় বসে রেগুলার বাসায় পড়তেন? প্রিপেয়ার হতাম। মূলত ওগুলোই করছি স্টাডি। হুম। আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টও সামনে আসলো। আপনার টার্গেট কি ছিল? আপনি কোথায় পরীক্ষা দিবেন, কোথায় ভর্তি হবেন, এরকম কোনো টার্গেট ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট ছিল? ঢাকা মানে বিশ্ববিদ্যালয় এবং কোনো বুয়েট ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট কোন হ্যাঁ। সাবজেক্ট ছিল ঢাকা সাবজেক্ট বিশ্ববিদ্যালয়? ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা টার্গেট মানে ছিল। কম্পিউটার সায়েন্সে পড়বেন, এটা একদম আগে হ্যাঁ, থেকে ফিক্স ছিল? জি, আগে থেকে ফিক্স ছিল। ওকে, তারপর? রেজাল্ট আমার এটাতে আসলো, ইংলিশে এ আসলো, বাকি সবগুলোতে প্লাস আসলো, গোল্ডেনটা মিস গেল। ও, মানে একটাতে হচ্ছে এ মাইনাস, আসছে, একটাতে এ এসছে, আর বাকি বাকি সব সবগুলো প্লাস ছিল। ও। ওই বছর মার্কস দিছিল, তো আমার ম্যাথামেটিক্সে 99 ছিল, কেমিস্ট্রিতে 98 ছিল, এরকম মার্কস ছিল। ফিজিক্সে ছিল এরকম 98 96 করেছিল Huge. ফার্স্ট পেপার। তো আমার এই কারণে কেন বলতেছি, কারণ বুয়েটে অ্যাপ্লিকেশনের জন্য মার্কস দেখতো, সায়েন্সের যে সাবজেক্টগুলো হুম। সেগুলোর জন্য আমার মনে আছে যে সাবজেক্টগুলো এরকম মার্কস ছিল। তো আপনি অ্যাপ্লাই করলেন? আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার জন্য তো টাকা লাগবে অনেকগুলো ইউনিভার্সিটি। ওখানে তো তো আমি আরো তখন এরকম। বাছে ম্যাপ দেখতাম যে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো। ম্যাপ দেখে বুয়েটকে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর দেখলাম হচ্ছে মেডিকেল, তারপর হচ্ছে এই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর আমাদের দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ, হুম। এই 5টা। আর বাকিগুলো তো আমি ফর্ম তুলি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন আমার বডিও চলে না, জ্বর আসতেছিল, তো সাপোজিটর দিলাম, দিয়ে কিছুটা জ্বর কমানোর জন্যে 1-1.5 ঘন্টা হুম। ওখানে পরীক্ষা দিতে গেলাম। আমাদের সিট পড়ছিল একটা মতিঝিলের দিকে একটা স্কুলে। হুম। তো ওই স্কুলে আমি পরীক্ষা দিলাম 2 তলায়। তো বন্ধুরা কলে করে নিয়ে আসলো, দিয়ে আসার পর ওরা ওদের জায়গায় চলে গেল, ওদের যেখানে যেখানে সিট ছিল। হুম। পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আসলাম, তারপরের দিনই বুয়েটের পরীক্ষা ছিল। হুম। তো বুয়েটের পরীক্ষার দিনে আমার চিকনগুনে এত বেশি আক্রান্ত হয়েছিলাম, আমি আর মানে ভালো করে থাকতেই পারি নাই। তো লিখিত পরীক্ষা দিলাম, দেওয়ার পর 450 মার্কের মধ্যে অ্যান্সার করার পর আমার সেন্স চলে গেছিলো, আমি আর দিতে পারি নাই।
দিতে পারলে হয়তো আশা ছিল কিছু একটা করতে পারতাম। হুম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আসলো প্রায় 15 দিন পর। হুম। তো ওখানে আমার আসলো 1600 পজিশন আসলো। 1600। তখন এই ইউনিটে তখন আপনার প্রায় অনেক সিট ছিল, হুম। 1800-র মতো, কি কি সাবজেক্ট? 1700-র মতো ও, সাবজেক্ট তো পাবেন তাহলে। সাবজেক্ট পাবো, হ্যাঁ হুম। অবশ্যই। তো ওখানে আসলো এবং ওদের কারো হলো না। হ্যাঁ, যাদের আসলে অনেক দূরে ওয়েটিং আসলো, হুম। কারো হলো না। হুম। পরপর আমার দুটোতেই হলো। তারপর ঢাকাতে হলো, জাহাঙ্গীরনগরে হলো। জাহাঙ্গীরনগর হলো। তারপর বুয়েটেরটা তো ওইভাবে মিস গেল। হুম। আমি বললাম আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। ওখানে সাবজেক্ট চয়েস দিলাম। তো সাবজেক্ট চয়েসে এটা আসলো। কোন সাবজেক্ট? প্রথমে আসলো আমাদের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। নিউট্রিশন অ্যান্ড ফুড। ওকে, হ্যাঁ। তারপর? তারপর আমার আসলো আপগ্রেড হয়ে আসলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি আসলো। হুম। কেমিস্ট্রি আসছিল, পরে আপগ্রেড হয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি হলো। 3বার আপগ্রেড হয়েছিল। হুম। তো আপগ্রেড হলো তো বললাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আমার কেমিস্ট্রিও ভালো লাগে, আমি পড়তে পারি। তাতে এদিকের জাহাঙ্গীরনগরের তো লেটলি অ্যাডমিশন হয়। হুম। তো এদিকে যদি প্রমোশন হয়, যদি কোনো ভালো সাবজেক্ট আসে, তো এইভাবে তখন আমি ওটার জন্য প্রিপারেশন নিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি হই, আর খারাপও না সাবজেক্ট, আমার ভালো লাগে, কেমিস্ট্রিও পড়ি। হুম। সবচেয়ে বড় ইচ্ছা ছিল ঢাকার চিকিৎসাটা যদি আমি করতে পারি। হুম। আমার পায়ের চিকিৎসাটা যে থেমে গেছিল, হুম। আমি যদি আবার করাতে পারি কোনো না কোনো কারণে। ওকে। তো এটা মূলত ছিল মেইন টার্গেট, হুম। এখানে ঢাকায় ভর্তি হওয়া। তারপর? তারপরে এখানে ভর্তি হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 17,000 টাকা লাগতেছিল সে সময়। হুম। তো ভাইবার জন্য 1 সপ্তাহ আগে আসতে হলো। হুম। তো ভাইবাতে মানে আসার পর আমার মনটা একদম ভাঙে গেছিল। কেন? কারণ ভাইবাতে অনেকগুলো টিচার ছিল, ওখানে একজন টিচার ছিল, নাম বলতেছি না। হুম। ওই টিচার সরাসরি বলতেছিল যে তুমি এই কেমিস্ট্রিতে তুমি পড়তে পারবে না, কারণ তুমি কেমিক্যাল নিয়ে তো মুভ করতে পারবে না। ওখানে একজন টিচার এখনও আছেন স্টিল, যিনি কিন্তু মানে হুইল চেয়ারে থাকেন, হুম। শিক্ষক। উনি তখন বসে বসে তুমি পারবা, বাট ওনার কথাটাকে ইগনোর করে ওরা বলতেছিল, বেশ কিছু টিচার ছিল বলছে না তুমি অন্য সাবজেক্ট নাও, নিচের দিকে যাও, তুমি এই সাবজেক্ট টিচার নাও, তুমি অ্যাপ্লাইড ম্যাথ পড়ো, পড়ো, যেগুলো তোমার কেমিক্যাল নিয়ে নড়াচড়া করতে হবে না। আমি বললাম স্যার এটা যখন আসছে এটাই দেন, আমি পারবো না কেন? হুম। তো ওরা কোনোভাবেই দিবে না, জোর করে। তখন ওরা কী করলো, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হুম। যেটা মুজিবুর রহমান বিল্ডিংয়ে হয়, ওই সাবজেক্টটা আমাকে দিল। হুম। যখন জানাজানি হলো টিএসসিতে কিছু সাংবাদিকও গেছিলো ওই সময়, আচ্ছা। যে আপনারা কেন এই ছেলেকে ভর্তি নেবেন না, যে পজিশন পাইছে, যে সাবজেক্ট, সেই সাবজেক্টই সে ভর্তি হবে। হ্যাঁ। যদি আপনারা তাকে প্রমোশন দিতে চান তাহলে উপরের দিকে সাবজেক্টে দেন, হুম। নিচের দিকে কেন? হ্যাঁ, তাহলে তাকে কম্পিউটার রিলেটেড সাবজেক্ট দেন। হুম। হ্যাঁ, তারা রাজি না। বুঝতে, আপনারা রুল ভাঙতেছেন এইভাবে, তাহলে এইভাবে ভাঙতে পারেন। হুম। তারা কোনোভাবেই রাজি না। তো ওখানকার ডিন অনেক ভালো ছিল, আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ডিন ছিলেন যিনি। হুম। উনি তখন আমাকে ডাকে পাঠালো, বসে আচ্ছা ঠিক আছে তুমি এটাতেই ভর্তি হও, অ্যাপ্লাইড ম্যাথে অনেক ভালো, সমস্যা নেই। হুম। পরবর্তী কোথাও তখন আমি ভর্তি হলাম, এদেরকে বললাম সে থাক পড়ি এখানে। তারপর আমি ওয়েট করছিলাম ইগলের জন্য, কুয়েটের জন্য, এগুলোর জন্য। হুম। তো এরকম করে ভর্তি হওয়ার পর আমার কুয়েটের রেজাল্ট আসার পর সাবজেক্টও আসলো, ওখানে ভাইবা দিতে গেলাম, ওখানেও আমাকে নিচ্ছিল না। ত্রিপলি আসলো, বলছে না ছেলে তুমি তো নিয়ে বক্স উঠে নিয়ে যেতে পারবা, অসিলোস্কোপ মিটার উঠাইতে পারবা, তুমি তো নিজেই চলতে পারো না। মানে এই যে ফিজিক্যাল প্রবলেমটাকে দেখালো। আমি তখন বললাম স্যার অনেকেই তো পারে, এবং আমাদের স্টিফেন হকিং ছিলেন, তিনিও তো পড়ছেন, আমি কেন পারবো না? এবং ইঞ্জিনিয়ারিং পরে কি আসলে এসব করতে হয়, উভয় নিয়ে বেড়াইতে হয়? অনেক তো কাজ আছে, বন্ধুরা হেল্প করবে। ওরা অ্যাকসেপ্ট করেনি। ও করবে কি? ওর স্ট্রেংথের জায়গাটা আপনারা চিন্তা করেন। সবাই তো ঢাকা শহর সম্পর্কে জানে না, সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানে না। সুতরাং ওর পক্ষে ও কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছে, কোনো রকম বাতাস একটু জোরে গায়ে লাগলে ও পড়ে যাবে, ও এটা জানে। সেই জায়গা থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে পড়তে আসতেছে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেছে, সেটা তো মানে ওর জন্য স্বপ্নের জায়গার মতো, এবং একসাথে বিশাল চ্যালেঞ্জিং। সেখানে আবার শিক্ষকদের এগেনিস্টে গিয়ে ও এটা বলবে, দ্যাট কোয়াইট ইম্পসিবল। ওর জায়গা থেকে চিন্তা করাটা ইম্পসিবল। যাই হোক, বলেন তারপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার কাছ থেকে ওই যে টিচার, স্কুলের টিচার, আরও যারা গ্রামের অনেকে ছিল, সবাই মিলে টাকা দিয়ে, তখন আমার এডমিশনে যে 17,000 টাকা লাগলো ওরা দিল সবাই মিলে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন অ্যাপ্লাইড ম্যাথে। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। মর বিল্ডিং ছিল মুজিবুর রহমান, আর হল অ্যাটাচমেন্ট ছিল আমার ফজলুল হক, এই যে শহীদুল্লাহ হলের পিছনে যেটা ছিল। এক্সটেনশনে আমার সিট ফুল। আমাকে একদিন বাসে ভর্তি করে দিয়ে মা চলে গেল, হলে দিয়ে গেল। যাওয়ার দিন মা অনেক কান্না করতেছিল যে তুমি এখানে কীভাবে চলবে, নিজেই তো চলতে পারো না। তখনও কিন্তু আমি প্রথম ঢাকায় আসে ওই আমার স্ট্রেচার, লাঠি আর কি, ওই লাঠি ধরে তখন এই যে স্ট্রেচারটা, এটা জি একটু দেখেন আমাদেরকে, দর্শকদেরকে। ও স্ট্রেচারটা বাম পাশে রেখেও গল্প করছে। জি, হ্যাঁ, এই স্ট্রেচারটা ধরে প্রথম মা যেদিন চলে যায়, মা যখন চলে যাচ্ছিল, আমি তখন কিন্তু স্ট্রেচার ধরে হাঁটতে পারি না। তখন মা যখন চলে যাচ্ছে, তখন আমি ওই এক্সটেনশন হল থেকে বের হয়ে আসি,
তখন ফার্স্ট আপনি স্ট্রেচার স্ট্রেচারটা ধরে, এবং আমি আসতে পারছিলাম, এবং আমি আমার মাকে দেখতে পাচ্ছিলাম যে চলে যাচ্ছে, হ্যাঁ এবং আমি জানি না আমি কিভাবে বের হয়েছিলাম, এবং ভয় লাগতেছিল আমি পড়ে যাবো কিনা, এটা ভয় ছিল না, ভয় ছিল মা চলে যাচ্ছে। দেখেন মানুষের বাসায় গ্রাম প্রত্যন্ত, ও মাই গড, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করে বুয়াগিরি করে মানুষের বাসায় কাজ করে একটা ছেলেকে সে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঢুকায় তারপরে ওখান থেকে যাচ্ছে। কেন ইভেন দ্য সিনারি, মানে চোখের সামনে আপনি যদি ইমাজিন করতে পারেন। এই জন্য আমি বলি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। সিনেমার চেয়েও জীবন অনেক বেশি সিনেমাটিক, সিনেমার চাইতেও জীবন অনেক অনেক বেশি নাটকীয়। ওয়াও, হোয়াট আ স্টোরি। তারপর এখানে শেষ হয়নি, আরও আছে সামনে। হ্যাঁ, জি, ওই প্রথম মানে স্ট্রেচার ধরে লাঠি ধরে হাঁটা শেখা আমার, মাকে এভাবে বিদায় দিছে। তো আমার পকেটে মা 500 টাকা দিয়ে গেল, যে এটা দিয়ে হচ্ছে কিছুদিন চলো, হুম। তারপর আমি দিয়ে পাঠাবো। হুম। তো ওই টাকা পকেটে ছিল, তো ওইটা দিয়ে কিছু একটা প্যান্ট নিলাম, একটা গেঞ্জি নিলাম ইয়া থেকে, ফুটপাথ থেকে। ঠান্ডার দিন ছিল সে সময়, 5 তারিখ জানুয়ারি 5 আমি অ্যাডমিশন নিয়েছিলাম, হুম। মনে আছে। তো ওই নেওয়ার পর আমার পকেটে তার 300 টাকার মতো ছিল। 100 টাকা ফুটপাথ থেকে নিলাম, 200 টাকা দিয়ে কাপড়, একটা প্যান্টের শার্ট নেওয়ার পর 300 টাকা আমার কাছে ছিল। মা বললো যে বাসায় গিয়ে আমি এই মাসের টাকা পাই তোমাকে পাঠিয়ে দেবো। তারপর অনেকেই অনেক প্রতিশ্রুতি দিছিল যে হ্যাঁ তুমি ভর্তি হও, তোমাকে আমি অনেক কিছু হেল্প করবো। তো তারা ওই সময় ফোন দিলে, তখন আমার ফোন কিনে দেওয়া, প্রথম বাটন ফোন। ফোন দিলাম তো ওই সবাই বিজি, পরে কথা বলবো, পাঠাবো, হ্যাঁ এইভাবে কেউ আর কি ওইভাবে হাত বাড়ায় নাই। তো আমার পকেটে তখন স্টিল ওই 300 টাকাই ছিল। তো এইভাবে করে আমি 3 বেলা খাইতে গেলে দেখি অনেক টাকা যাচ্ছে বাইরে। তো ওই হলের সামনে 20 টাকা করে ওই যে নুডলস পাওয়া যেত, ওগুলো একবার খাইতাম, খাই সারাদিন চলে যেত। সকালবেলা ক্লাস করতাম, আমি তো রিক্সা ভাড়া নাই। তো ওই স্ট্রেচার ধরে যে হাঁটতে শিখলাম বললাম সেদিন, খুব ভোরে উঠতাম, উঠে আমার ওইখান থেকে ওই হল থেকে আমার মুজিবুর রহমান বিল্ডিং হেঁটে যাইতে প্রায় আমার 3 ঘন্টা লাগতো। ওই একটু করে যাইতাম, পরে গেলে দেয়াল টেয়াল ধরে আবার উঠতাম। কেউ ওই ভরে তো থাকে না, অনেকে থাকে না, কেউ থাকলে উঠাই দিত। এইভাবে আগে করে যাইতাম, এবং 8টা দিয়ে ক্লাস ছিল, রেগুলার 8টা দিয়ে ক্লাস হতো। তো আমি 8টার আগে যেন পৌঁছাতে পারি, এই জন্য ক্লাস যেন মিস না হয়। তো এইভাবে গিয়ে ক্লাসে সবার আগে বসে থাকতাম। 2 দিনের দিন আমার পকেটে তখন আর থাকে 200 টাকার মতো ছিল। 200 টাকার মতো ছিল, তখন একটা খাতা নিলাম নোট করার জন্য, আর 120 টাকার মতো ছিল। আর 20 টাকা হলে থাকতেন আপনি? হ্যাঁ, হলে থাকতে এক্সটেনশনে ছিলাম তখন আমি। তার ওইটাও ফ্লোরে ছিলাম, সে সময় তো ফ্লোরিংয়ে করে। আমি মেঝে থেকে উঠতে পারতাম না, সবাই ধরে একটু উঠাই দিত। তো এইভাবে তার তৃতীয় দিনের ক্লাস যখন আমার আসি, তখন আমার মানে আমার আর মানে 100 টাকাই ছিল। ওই 100 টাকা দেখি আর পকেটে রাখে দিই। আমি যদি এখন এটা খাই ফেলি বা 20 টাকা খেয়ে ফেলি, তাহলে আমার পরের দিন আর কিছু থাকবে না। তো ক্লাস শেষ করার পর সবাই চলে গেল, তো আমিও বের হলাম। দুপুর তখন 2টা আপনার পকেটে কি মানে কোনো টাকাই ছিল না? ছিল, 100 টাকাই ছিল আমার পকেটে। আচ্ছা। আমি চিন্তা করছিলাম যদি আমি খেয়ে ফেলি কিছু এখন, তাহলে আমার এই টাকাটা তো শেষ হয়ে যাবে। আর এই 100 টাকা শেষ হয়ে গেলে আমি পুরো শূন্য। কালকে যদি কিছু হয় মাকে কল দিতে হয়, সেই টাকাটাও থাকবে না আমার ফোনে ঢোকানোর। ওকে। তো 100 টাকা দেখে আবার পকেটে রেখে দিছি। ঢাকা ইউনিভার্সিটিতে আসার কতদিন পরের ঘটনা এটা 1 সপ্তাহের কথা। 1 সপ্তাহ? হ্যাঁ। বন্ধুও তেমন হয়নি যাদের কাছ থেকে না, ধার ধরে নেওয়া এবং যায়? পরিচিতই হয়নি। অনেকে ক্লাসই জয়েন করতো না, নতুন অনেকে আসেও নাই। ওকে ওকে, তারপর? হ্যাঁ, এবং আমি জানতামও না যে বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু আছে যে তুমি বলতে পারো। এই ঘটনাটাও আমাকে লিখেছিল ছোট্ট করে, একদম ছোট করে, শুধু কয়েকটা লাইনে এই ঘটনা আমাকে লিখেছিল, আর বিস্তারিত আমি জানতাম না। এটা শোনার সঙ্গে সঙ্গেই আমি ওকে সিলেক্ট করি এই ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য। শোনেন আপনারা কি হয়েছে তারপর। তো ক্লাস শেষ করার পর তখন দুপুর 2টা বাজে, দুপুর 2টার দিকে আসি। আর এই কয়েকদিনে তো আমার ওই একবেলা করে খাইছি, আর ক্ষুধা মিটে নাই, কারণ আমি তো ভাত খাইতাম বাসায়। তো প্রচণ্ড ক্ষুধা লাগতেছিল। তখন জানি না, একটা মেয়ে আসতেছিল, আর আমাদের ওই মুজিবুর রহমান বিল্ডিংয়ের সামনে একটা ডাস্টবিন আছে, এখন আছে কিনা জানি না। ওই বার্গার খাচ্ছিল, আমি এটা জানছি পরে যেটার নাম বার্গার। তো ওই খাবারটা কিছুটা খেয়ে ও হচ্ছে উপরে রেখে দিয়ে চলে গেছে। তো আমি দেখলাম যে ওখানে কেউ নাই, আর এত ক্ষুধা লাগতেছিল, আর মনে হচ্ছিল যে এই খাবারটা অনেক কিছু মানে ক্ষুধা মিটাবে। বা দেখলাম যে ওই আপুটা অনেক দূর ক্রস করে গেছে এবং ওই রাস্তাটা ফাঁকা। তা আমি এদিক ওদিক দেখে তখন ওটা উঠাই, তখন খাইছি। অর্ধেকের একটু খাইছিল সে। তো খাওয়ার পর না ভালোই ছিল, গরম ছিল, গরম অবস্থায় ছিল। আমি জানি না সে কেন খায় না, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। হ্যাঁ, তো খাওয়ার পর মনে হলো যে ক্ষুধা মিটছে, আমার 100 টাকা বাঁচে গেল। হ্যাঁ, তারপরে ওইভাবে ক্ষুধা, মা কিছুক্ষণ পর কল দিল। আমি তখন মা জানে এই গল্পটা? না, মাকে বলেছেন? না, আজকের অনুষ্ঠানে সে ফার্স্ট জানবে। মাকে এই সময় মিথ্যা বলতাম,
মা যখন জিজ্ঞেস করতো যে দুপুরে কী খাইছিস, আমি তখন বলতাম আজকে মুরগি দিয়ে খাইছি, এবং এখানে ওরা কম দামে পাওয়া যায়, কারণ আমি না খেলে কষ্ট পাবে, দূরে এত দূরে বলবে যে খাইনি, আমার ছেলে কান্নাকাটি করবে। তো ওইটা খাওয়ার পর আমি ফজলুল হলের সামনে বসেছিলাম। তো মা ওই সময় মা আমাকে ফোন দেয় যে হলে খাইছিস, আমি বললাম হ্যাঁ খাইছি, আজকে পেট ভরে খাইছি। তো বলি নাই ওটা। হ্যাঁ। তো এইভাবে আমার কাছে কিছু মনে হয় না এটা, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এত দূর আসছি এত কিছু করে, এটা তো আসলে আমার কাছে সামান্য। এক্স্যাক্টলি, এটাই আমি ফিল করতেছি যে ওর গল্পের মধ্যে দেখবেন ওর আগাগোড়াই তো ফাইট, ও ফাইটটাকে জীবন মনে করে, এটাই আর কি। ওকে, তারপর ওখানে বসে বসে কান্না করতাম অনেক, কারণ কেউ চিনতাম না, জানতাম না কাউকে, 100 টাকা শেষ হলে আমার শেষ হয়ে যাবে এরকম করে। তখন মা আরও কিছু টাকা পাঠিয়ে দিল, 1000 টাকার মতো। তখন মনে হলো যে না, কিছুটা করা যায়। ইতিমধ্যে তখন আমি আমার এই না খাওয়াতে এবং ওই যে অতিরিক্ত পরিশ্রম হয়ে গেল আমার, ওই যে এত দূর হাটে যাওয়া ওই শরীরে, আমি তো তখন স্টেবল না, এবং তো আমার অতিরিক্ত প্রেশারের কারণে আমার তখন ফুড পয়জনিং হয়ে গেছিলো মেবি। আমার প্রস্রাবের সাথে তখন ব্লাড যাওয়া শুরু করলো। এটা 1 সপ্তাহ পরের ঘটনা, ওই বার্গারের পরের ঘটনা। তো আমি এটা ইগনোর করে গেছি। পরের দিন ওইভাবে ওই দিন সারাদিন ছিলাম, একটু চানাচুর কিনে খাইছিলাম সারাদিনে। ক্লাস করে আসার পর সারাদিন আর বের হতে পারিনি, অনেক ক্লান্ত লাগতেছিল। তো ওই দিন ওয়াশরুমে যাওয়ার পর দেখি প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল প্রস্রাবের সাথে। আমি আর যন্ত্রণা নিতে পারতেছিলাম না। ইতিমধ্যে আমার কিছু বন্ধু ঢাকায় ভর্তি হয়েছে। একটা বন্ধু ছিল বিউপিতে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল আর্মিতে। জি, ওই বন্ধুর নাম রূপক, ওই যে বলছিলাম যে আমার কলেজ ফ্রেন্ড। ওকে তখন ফোন দিয়ে বললাম যে আমার আর সহ্য হচ্ছে না, আমার ব্লাড পরে আমার কাপড় ভিজে যাচ্ছে ওয়াশরুমের মধ্যে থেকেই, কারণ লজ্জা পাচ্ছিলাম কাউকে কীভাবে বলবো আসে। আর আমার একটাই প্যান্ট ছিল এবং ওটাই পুরো লাল হয়ে গেছে। তারপরে ও তখন কি করলো, ও আসলো, ও তখন তেজগাঁতে ছিল। তেজগাঁ থেকে আসার পর আমাকে ওর রুমের ইয়ার ভেতর, আমি ওই ঘরটা আসা পর্যন্ত আমি ওয়াশরুমের ভিতরেই ছিলাম। তো আসার পর ও প্যান্ট নিয়ে আসলো তার, এবং আমার নিয়ে আসার পর পরাই দিল। পরানোর পর তাড়াহুড়া করে, আমি তো ভয় পাচ্ছিলাম, কাউকে বলিস না, থাক, সাই ফিল করছিলাম, থাক বলার দরকার নেই, ঠিক হয়ে যাবে, এগুলো তো অনেক রকম কষ্ট সহ্য করছি। সেটা বলছে না না, চিকিৎসা করাইতে হবে। তখন আমার অ্যাপ্লাইড ম্যাথে ভর্তি হলাম না, ওই ডিপার্টমেন্টে একটা সিনিয়র ভাই আমাদের সাথেই থাকতো। ওকে তখন জানাইলো যে ভাইয়া হচ্ছে এর এরকম হচ্ছে, আপনারা যদি কিছু করেন তাহলে চিকিৎসা করা যায়। ওই ভাইয়া তখন, ভাইয়ার নাম আমি ভুলে গেছি, কারণ কিছুদিনের পরিচয় ছিল। ওই ভাইয়া স্বাস্থ্যবান ছিল, আমাকে কোলে করে নিয়ে কিন্তু আমাদের ঢাকা মেডিকেলে তখন নিয়ে যায়, জ্ঞান হয়ে যাবে। যাই হোক, ফাইনালি ট্রিটমেন্ট করে সুস্থ হলাম। হওয়ার পর এদিকে তখন 1 মাসের দিকে হওয়ার পর তখন আমি দেখলাম জাহাঙ্গীরনগরে আমার কম্পিটিশন, আমার যে ফেভারিট সাবজেক্ট, এটা আমি পাইলাম। হ্যাঁ, তো পাওয়ার পর আমি এখানে ভর্তি হব। তারপরে এইখানে ভর্তি হওয়ার পর আবার টাকা লাগতেছিল। জাহাঙ্গীরনগর আসলে অনেক ভালো বিশ্ববিদ্যালয়, এখানে আসে আমি বললাম যে আমি টানা 1 মাস আসলে গোসলই করি নাই ওইভাবে, কারণ কাপড় ভেজা, তো একটাই তো কাপড়, ওইটাই তো নোংরা হয়ে গেলে আবার কে আবার কাপড় কিনে। তো জাহাঙ্গীরনগরে কি আপনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, এবং জাস্ট বিকজ অফ কম্পিউটার সায়েন্স? আমার ইচ্ছা ছিল যে স্বপ্নের সাবজেক্ট, হ্যাঁ, সেটা কুয়েটেও হয়েছিল, কিন্তু দেয়নি ওরা। আচ্ছা, তো এখানে আসলে জাহাঙ্গীরনগরে দিল আপনাকে? হ্যাঁ, এখানে বিশ্ববিদ্যালয় অসাধারণ, আমার সবচেয়ে ব্যবহার আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পাই নাই, কুয়েটেও পাই নাই, কোথাও পাই নাই। এখানে আসার সঙ্গে আমি বললাম যে স্যার একটা কাপড় পরে আসছি এবং সারাদিন না খাই, এবং বুঝতেই পারছি যে আমি হসপিটাল থেকে আসছি। দেখেন মানে শিক্ষক কতটা ইম্পর্টেন্ট। 2জন শিক্ষক ওর সাথে হয়তো খারাপ ব্যবহার করেছে, বা ও হয়তো যেটা এক্সপেক্ট করেছিল সেটা পারে নাই, সেটাতে পুরো ইনস্টিটিউশনের কিন্তু একটা বদনাম হয়ে যায়। আবার দেখেন 2জন শিক্ষক হয়তো জাহাঙ্গীরনগরের খুব ভালো পেয়েছে, এতে পুরো ইনস্টিটিউশনেরই সুনাম হয়ে যায়। কারণ আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি জানি এখানে বাংলাদেশের অসাধারণ মানুষ আছেন শিক্ষকদের লেভেলে, অসাধারণ দিকপাল, বাংলাদেশের চিন্তক যাদেরকে আমরা বলি, যে বাংলাদেশ কীভাবে আগাবেন সেটা সূতিকাগার হচ্ছে এটা। কিন্তু 2-1জন মানুষ, 2-1জন কারাপ্টেড লোকের কারণে আসলে পুরো ইনস্টিটিউশনেরই বদনাম হয়ে যায়। ও যে কথাটা বললো না, ও সারা জীবন ধরে এটা মনে রাখবে। ও ভবিষ্যতে অনেক দূর যাবে, আমরা ওর জন্য দোয়া করি ইনশাল্লাহ, কিন্তু সারাটা জীবন ধরেই ও মনে রাখবে। তো কি হলো তারপর ওখানে গিয়ে প্রথম শিক্ষক আর কি এজাহারুল করিম ছিলেন, এবং যুগল কৃষ্ণ দাস আমাদের ডিপার্টমেন্টের, তখন আর কি আমি প্রথম পরিচয় হলাম ওনাদের সাথে। এবং উনি তখন আমাকে বললো, যুগল কৃষ্ণ দাস স্যার বললো যে তুমি এক কাজ করো, তুমি দরখাস্ত দাও, তুমি বলো যে আমি টাকাটা দিতে পারতেছি না, আমরা কনসিডার করবো।
তো উনার কথাতে উনি তখন লিখে দিল উনার সিগনেচার দিয়ে, হুম। এবং খুব তাড়াতাড়ি একদম একদিনের মধ্যেই সবকিছু হয়ে গেল। বাহ। এবং ওই এজারুল স্যার যিনি দেখা হয়েছিল, ওই স্যারও তোমার বললো তোমার যে কোনো সমস্যা। কিন্তু মনে হয়নি কখনো যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখান থেকে আবার জাহাঙ্গীরনগরে আসতেছি, এটা কখনো মনে ওই হয়? যে খারাপ অভিজ্ঞতা ছিল আচ্ছা। ওখানে, এবং ওখানে হয়তো ভালো কিছু আসতে পারে, কিন্তু ওই যে স্যাররাই এরকম করতেছিল যে দুজন সব না, এইটা হচ্ছে যে কষ্ট পাওয়ার, মনে হ্যাঁ, কষ্ট আমি পাওয়ার। বললাম এখানে টিকবো কতদিন। কিন্তু আপনার অ্যাপ্লাইড ম্যাথও তো অনেক ভালো সাবজেক্ট। জি ভালো ছিল, এবং ওখানকার চেয়ারম্যান অনেক ভালো ছিল, উনি বলছিল দেখো তুমি চিন্তা করো একবার, কিন্তু আমি যাদেরকে নিয়ে ছিলাম তারা ওইভাবে সাপোর্টই করতেছিল না। আচ্ছা। এবং আমি চিন্তা সামহাও করলাম- আপনার অভিজ্ঞতাটা ভালো ছিল না, না, আবার এই অভিজ্ঞতা 10-15 কেবল দিন আসছে। সবকিছু মিলে অভিজ্ঞতাটা ভালো জি। ছিল না, শরীর খারাপ হয়ে যাওয়া, হ্যাঁ। এরকম একটা ইনসিডেন্টের মুখোমুখি হওয়া। এবং আমি জানিও না যে বিশ্ববিদ্যালয়ে আসলে এগুলোকে রিকভার করা যায়, এবং কাউকে বললে হেল্প হয়, কেউ কেউ করলে ফাইন্যান্সিয়াল সাপোর্টও করে, অনেক ভাইয়ারা হেল্প করে, ভাইরা হেল্প করে। আমি তো নতুন আসা, আপনি চোখ বন্ধ করে চোখ সিএসি বন্ধ করে তখন আমি সিদ্ধান্ত নিলাম না ওখানে যাই। কম্পিউটার সায়েন্স এন্ড হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং। তো আমি খারাপ লাগতেছিল, কারণ ওখানকার কত সালে অ্যাডমিট হয়েছেন আপনি ওখানে? 2015? 17-18 ব্যাচ। আপনার এখন তাহলে হ্যাঁ। থার্ড ইয়ার চলতেছে। জি, কোন সেমিস্টার? 6 সেমিস্টার শুরু হয়নি, প্যান্ডেমিকের কারণে আমরা একটু পিছিয়ে গেছি। হ্যাঁ। হ্যাঁ, 6 মান্থ। তো ওখানে থাকা, করা, আপনার কতটুকু আপনি সাপোর্ট পান, লেখাপড়া করা, সমস্ত কিছু করা? এখানে আসার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার পর জি। মানে অনেক লাইফটা অনেক স্মুথ হয়ে গেছে। মানে এখানকার মাশাআল্লাহ। সিনিয়ররা, ওই যে অনেক help স্যারদের করে। কথা বললাম, ওই হ্যাঁ। কথাগুলো সিনিয়রদের কাছে গেল। হ্যাঁ। ওরা তখন কি করলো যে আমার একটা বাড়ি, হলে ব্যবস্থা করে দিল, বাড়ি হ্যাঁ। না, আমার হলে ব্যবস্থা করলো। হলে তো নর্মালি প্রথমেই সিট পাওয়া যায় না, 1-2 হ্যাঁ। মাস দেরি হয়। হ্যাঁ। তো ওরা তখন কি করলো, একটা রুম ব্যবস্থা করে দিল, বেড ব্যবস্থা করে দিল। হ্যাঁ। তারপর আমার ওই ছিল না, ওই চাদর ছিল না বিছানার ঢাকানোর, কিছুই ছিল না, ওই আমি একটা শার্ট প্যান্টই আসছিলাম শুধু। সবাই সব করে হ্যাঁ, ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, সব ব্যবস্থা করেন, শুধু বেড ব্যবস্থা করে দিচ্ছে। আপনি কোন হলে থাকেন জাহাঙ্গীরনগরে? আপনি কি হলে থাকেন? এখন হলে থাকি না, তখন থাকতাম মৌলানা ভাসানী হলে। মাওলানা হল ছেড়ে দিলেন কেন? হল ছেড়ে দিলাম ওই যে তখন একটু সুযোগ পাইছিলাম মাকে আনার মতন। ঢাকা শহরে আনার। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো মাকে নিয়ে এসে মা থাকতো আপনার সঙ্গে, হ্যাঁ, আমার সঙ্গে এখনো থাকে, এখন তো প্যান্ডেমিকের কারণে চলে গেছে। pandemic চলে গেছে। আপনার মা আর ছেলে একসঙ্গে একসঙ্গে থাকে, কারণ কোথায় দিনাজপুরে থাকেন? তো কেউ নাই আর। কোথায় থাকেন, নাকি সব ছেড়ে দিয়ে চলে গেছেন? না, এখন এইখান থেকে চলে গেছে দিনাজপুরে। আচ্ছা। এখানে হচ্ছে আমাদের গেরুয়া বাজার বলে, ক্যাম্পাসের সাথে। আচ্ছা, তো এই হ্যাঁ। মা ওখানে থেকে মা কি করতো? মা আপনাকে সাপোর্ট দিত, না, প্রথম নাকি উনিও তখনও না, কাজ করেছেন? এখানে আসে দেখলাম যে এখানে কাজের দাম আছে, তো দেখলাম মা আসে প্রথমেই একজন প্রফেসরের বাসায় কাজ করতো। বাসায় কাজ করতো, তো ওরা ভালো স্যালারি দিত, ওই 4-5 টাকা হাজার, দিয়ে এবং আপনার খাবার চলতো? হ্যাঁ ওটা দিত। পরে কিছুদিন যাওয়ার পর টিচাররা যখন পরিচিত হলো, তখন ওরা হেল্প করা শুরু করলো। সিনিয়র ভাই যেমন সাদাত নামে একজন আছেন, ওই ভাই, ওদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের অনেক ভাই আছে, তারা হেল্প করলো যে তোমার মাসে কতটুকু লাগে। হ্যাঁ, তো ওরা ওই হেল্পটা, বাজারের খরচটা ওরা দিত। তখন আমি ভাবলাম মাকে এখন টিচারের বাসায় অনেক ভাই বলতেছিল যাওয়া দরকার না, বাট মার কাছে এগুলো কিছু মনে হতো না। তো আপনার এই গল্পটা, আপনি এখন কম্পিউটার সায়েন্সে পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনার এই গল্পটা আপনি কেন ব্র্যান্ডিং বাংলাদেশে বললেন? আমি বললাম কারণ আমার লাইফের উদ্দেশ্যে মা বলে আমাদের এত কিছু দরকার নেই, অনেক সম্পত্তিরও দরকার নেই। আমরা যেভাবে জায়গা থেকে উঠে আসছি, আমি এখনও মনে হয় যে এখনকার সুখটা অন্যরকম আর কি। আমরা একসময় ক্ষুধার মনে হতো যে ক্ষুধা কেন আল্লাহ দিছে, এখন বুঝি ক্ষুধা না দিলে আমি এত দূর আসতে পারতাম না। হোয়াট আ স্টোরি! তো এই মা বলে যে তোমার কিছু করা লাগবে না, তুমি আমরা এইভাবে যে আসি যেন মানুষ যেন জানে, অ্যাটলিস্ট 10টা মানুষ হলেও যেন তোমাকে দেখে ইন্সপায়ার হয়। আমি দেখছি আমার গ্রামে এখনও যারা মানে জন্ম থেকে যারা পোলিও হয় ওদেরকে লুকায় রাখে, হ্যাঁ। ওদেরকে বের করে না, অনেক করে অভিশাপ অনেকে মনে করে। তো এদের লাইফগুলো ওইখানেই থেমে গেছে। বিউটিফুল, আপনার অসাধারণ স্টোরি। আমি আপনার মাকে নিয়ে আসতে চাই স্টুডিওতে জি। এই মুহূর্তে, এবং যে মাকে নিয়ে এতক্ষণ ধরে গল্প শুনছিলেন, আপনারা দেখছিলেন, সেই মাকে আপনাদের দেখা উচিত। সেই মার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। আমি প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনার ছেলের কাছ থেকে আপনার গল্পটা আমি শুনেছি, আপনার কাছ থেকে শুনতে পারলে হয়তো আরো ভালো হতো। আপনি বিয়ে করেননি কেন? বিয়ে করার তো প্রয়োজন ছিল, আপনার ছেলে যে সময় দুনিয়াতে আসলেন, ওইরকম একটা ছেলে নিয়ে ভবিষ্যৎ কি হবে না আপনি জানেন না, বিয়ে করেননি কেন? বিয়ে করে বাবা কি হবে, বিয়ে করে ও আমার স্বামী যদি ওকে না দেখতে পারে, ওই চিন্তা করে আমি বিয়ে করিনি। আমি ভাবছি আমার ছেলেকে মানুষ করব, ছেলে আমার সব কিছু, ওই চিন্তা করে আমি বিয়ে করিনি। আপনার জামাই তো মারা গেছেন, জি, তো এরপরে আপনার ছেলে লম্বা সময় অসুস্থ ছিল, 3টা বছর বিছানায় পড়েছিল। হ্যাঁ পড়েছিল। আপনি মানুষের বাসায় বাসায় কাজ করে করে ওকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন, আগাগোড়াই তাই, এমনকি বিশ্ববিদ্যালয়েও তাই। এখন যেও পড়ছে সেখানেও আপনি একটা শিক্ষকের বাসায় থেকে কাজ করেন। কাজ করি। জি। তো কোনো সময় কি মনে হয় নাই যে
এইরকম একটা ছেলে, সে ভবিষ্যতে সুস্থ হবে কিনা, কোনো কিছু হবে কিনা, নিজের ফিউচারটা শেষ করে দিচ্ছি, কখনো কি এরকম মনে হয়নি? না, আমার এটা কখনো মনে হয়নি। আমি জানি আমার উপরে, ওর উপর বিশ্বাস ছিল যে ও ইয়া করতে পারবে। ও অনেক শক্ত, ওর অনেক ধৈর্য, আমি এটা বুঝতে পারছি। ওই জন্য আমার কখনো এটা মনে হয়নি। আপনি বিয়ের কথা চিন্তাও করেননি? না, আমি বিয়ের কথা আমি নিজে চিন্তা করিনি। আমি ভাবছি যে ও একদিন ইয়া হবে, এরকম হয়েছে কি হয়েছে, এইভাবে করেই অনেক বড় হবে একদিন, এটা আমার বিশ্বাস ছিল। এই জন্যই বোধহয় বলা হয় যে মা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ সন্তানের কাছে। ওকে, তো আপনার ছেলে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে জি। এবং কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। এই ছেলে অনেক দূর পথ এগিয়ে গেছে ইনশাল্লাহ, এবং সামনেও এগিয়ে যাবে। ওর তো ক্রমান্বয়ে সুস্থ হয়েছে, এখন একটু একটু করে হাঁটতে পারে। আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, কিন্তু কাঙ্ক্ষিত সাবজেক্ট না পাওয়ার জন্য ওখান থেকেও চলে আসলো। চলে আসছে। আপনার এখন সময় কাটে কিভাবে? আপনি কি করেন? আমি এখন সময় কাটে, এখন তো আর মানে সবকিছু বন্ধ করোনার কারণে? করোনার কারণে, এখন কাজও নাই। এখন কি করব, বসে আছি, বাড়িতেই? বাড়িতেই বসে আছি। ওই বাড়িটা কাদের, যে বাড়িটা আপনার যে থাকে? বাড়িটাতে আছে ওইটা আমার ভাইয়ের বাসা, নিজেদের একটা বাড়িও নাই? নিজের বাড়িও নেই। যা ছিল ওর চিকিৎসার জন্য আমি সব শেষ করে দিছি, কিন্তু ও সুস্থ হয়ে যাইতো যদি চিকিৎসা করতে পারতাম। 1 বছরের মধ্যে ওই যা কিছু ছিল, গরু, আমার বাড়ি ভিটাও ছিল, হুম। সব বিক্রি করে ওর পিছনে করে এত দূর আসছে। ডাক্তার বলছিল যদি একদম পুরাপুরি ট্রিটমেন্ট করতে পারতাম ও একদম ভালো হয়ে যাইতো। টাকা পয়সার জন্যই ও সুস্থ হতে পারেনি। আপনার এই ছেলে কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? ওকে আপনি কোথায় দেখতে চান ভবিষ্যতে? আমাদের অত কিছু লাগবে, আমরা চাই না। আমি চাই একদিন অনেক বড় হয়ে মানুষের কাজ করুক, এটাই আমি চাই। মাশাআল্লাহ। আমরা তো অনেক ঘটনা জানি, সারা জীবন আপনার মতো অনেক মা আছে বাংলাদেশে যারা জীবনের সমস্ত কিছু দিয়ে সন্তানকে বড় করে। একটা সময় গিয়ে ওই ছেলেটা তার মাকে দেখে না, তার পরিবারকে দেখে না, বাবাকে দেখে না। এরকম ঘটনা তো আমাদের চারপাশে অহরহ ঘটে। আমি এরকম কেস বহুত তুলে নিয়ে এসেছি মিডিয়াতে। আল্লাহ না করুক, আমি প্রশ্নটা করা উচিত হচ্ছে না, তারপরেও আপনাকে করছি, যদি কখনো ও আপনার সাথে এরকম করে। আমার বাবা, আমি এটা কখনো ইয়া করি না যে ও আমার সাথে এরকম করবে, এটা আমার বিশ্বাস আছে, করবে না ও। যে গল্পটা, জি, আর যদি করে, হ্যাঁ, আর যদিও করে আমার কোনো দুঃখ নেই। আমি জানতাম আমি এই উত্তরটা। সারা জীবন আমি কষ্ট করে করে আমার ইয়া হয়ে গেছে, আমি এটা আর কিছু মনে করি না। যদিও আমাকে দুঃখ দেয়, দিবে, কিন্তু ও ভালো থাকে এটা আমি চাই। আমরা অনেকেই আপনার ছেলের সঙ্গে যোগাযোগ করতে চাইবে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইবে, হয়তো কোনো কিছু দিয়ে সাহায্যও করতে চাইতে পারে। সেক্ষেত্রে আপনার কি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই। আমি চাই যে ওকে আমি সুস্থ করতে পারি নাই। আমার সব সময় একটা অনেক স্বপ্ন যে ও বাইরের দেশে যায় যদি সুস্থ হইতে পারতো, এটাই আমার। এছাড়া আর কোনো আমার টাকা পয়সার দিক দিয়ে বা কোনো কিছু আমার লোভ নেই, কোনো কিছু চাওয়ার নাই? চাওয়ার নাই আমার। আমি সবসময় আল্লাহর কাছে খালি একটাই চাই, আমি কিছু চাই না, ও সুস্থ হোক, ও ভালোভাবে মানে মানুষের জন্য আশা করে না থাকতে হয় যে হাত ধরে উঠানো ইয়া করানো, এটা আমার ইয়া করি না। আমি সবসময় এটাই আমার আশা যে ও সুস্থ হোক। ইনশাআল্লাহ হবে, তো দূর যেহেতু হয়েছে বাকিটুকু হবে। তো তাজেল, আমরা শেষ করি অনুষ্ঠানটা। তোমার সঙ্গে কমিউনিকেট করার কোনো রাস্তা আছে? কোনো ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেস তুমি কি বলতে চাও আমাদের অনুষ্ঠানে? হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলো। ফোন নাম্বার 01750587623। আরেকবার বলো। 01750587623। এটা ফোন নাম্বার। এখানে বিকাশ করা আছে, নগদ করা আছে? বিকাশ করা আছে এটা। বিকাশ করা আছে। কেউ যদি যোগাযোগ করতে চায় তোমার এই নাম্বারে যোগাযোগ করতে পারে। মেল ঠিকানাও আছে। মেল ঠিকানা বলতে পারো? হ্যাঁ বলো। TAZELHOSSAN3@gmail.com। @gmail.com। তোমার ইমেল অ্যাড্রেসটা আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সো চাইলে যদি বিদেশের থেকে বা দেশের বাইরে থেকেও যোগাযোগ করতে চাই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, মানে পার্সোনালি কমিউনিকেশনের রাস্তা যখন তৈরি হয় আমার অনুষ্ঠানগুলোতে, তখন আমি যে কথাটা বলি সবাইকে, সেটা হলো তোমার দরজাটা সারা পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেল তোমার সাথে যোগাযোগ করার। এখানে ভালো মন্দ বিভিন্ন ধরনের মানুষ আছে। কেউ তোমাকে প্রতারিত করতে পারে, কেউ তোমাকে শুধু অ্যাডভাইস দিতে পারে, কেউ তোমার সঙ্গে শুধু বেহুদা সময় কাটানোর জন্য ফোন দিতে পারে। এবং কোনোভাবেই
তোমার এই কমিউনিকেশন যদি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলে তোমার উপরে, কোনো ধরনের ঋণাত্মক ইম্প্যাক্ট ফেলে, আমরা তো পজিটিভিটির জন্য দিয়েছি, কারোর সঙ্গে যদি তুমি ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে যাও, কোনো ছেলে কিংবা মেয়ে বা কারোর সঙ্গে, সেটার দায়ভার কিন্তু কোনোভাবে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস কিংবা আমি নিব না। সেটা তো তুমি মেনেই ফোন নাম্বারটা দিয়েছো। জি অবশ্যই। এবং আমার জায়গা থেকে তোমার জন্য সাজেশন থাকবে, যে কারণে তুমি ফোন নাম্বারটা দিলা, এই কারণ ছাড়া অন্য কোনো ধরনের সম্পর্কে কোনোভাবেই কারোর সাথে জড়ানো উচিত হবে না। অবশ্যই। জি আন্টি, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি কষ্ট করে এসেছেন। আপনি না হলে এই গল্পটা অসম্পূর্ণ না থাকতো। বাবা, ধন্যবাদই তোমার। এইগুলা যে আমার ছেলেটার জন্য তুমি ইয়া করছো, এটা তোমার কাছে অনেক আমি দোয়া করি। ও অনেক দিন থেকে ওর ইচ্ছা ছিল বলবে এই কষ্টের কথাগুলো। আপনার শো আমরা অনেক দেখতাম। মা আমরা যখন প্রথম ঢাকায় আসি এগুলো দেখে দেখে অনেক ইন্সপায়ার হয়েছে। অনেক মাশাআল্লাহ। ওর ইয়া ছিল। এরাই তো আমাদের সোনার ছেলে, এরাই তো আমাদের দেশ, এরাই আমাদের দেশটাকে ব্র্যান্ড করে চলেছে। এদেরকে আমি চেষ্টা করছি, আমার ঢাল তলোয়ার নাই ভাই, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, সবসময় বলি আমার যতটুকু মেধা আছে, যতটুকু আছে, আমিও স্বয়ংসম্পূর্ণ মানুষ না। এই 10, 11, 12, 13 বছর ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, রেডিও ইন্ডাস্ট্রিতে, এবং আমি মানুষের জীবনের গল্প নিয়ে এত বেশি নাড়াচাড়া করেছি, এত বেশি শুনেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটাই একটা শিল্প হতে পারে, এটাই একটা ইন্ডাস্ট্রি হতে পারে। তো আমার এই যে সোশ্যাল মিডিয়াতে চলা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের ব্যানারে, সেখানে আমি কিছু মানুষকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, ঐকান্তিক প্রচেষ্টা। এবং সেটা হলো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম কিছু সোনার মানুষ, যারা আসলে আমাদেরকে প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাজেল ভালো থাকবে, তাজেলের সামনের দিনগুলো অনেক অনেক সুন্দর হবে। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখবেন, তাদের সবার কাছে আমার অনুরোধ, তাজেলের জন্য আপনারা দোয়া করবেন। ও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে। ওর মা সারাটা জীবন মানুষের বাসায় কাজ করে ওর জন্য যে পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের সুখের হাসিটা যেন তাজেল ওর মায়ের মুখে ফোটাতে পারে। আপনারা সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।